আসসালামু আলাইকুম। গল্প শুরু করার আগে আপনাদের প্রথমে কিছু কথা বলি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আমাদের আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশে থাকুন। তো চলুন গল্প শুরু করা যাক। আকাশ কোথায় তুই? নীলার তো বিয়ে হয়ে যাচ্ছে। কি আবোল তাবোল বলছিস? ও আমার বিবাহিত স্ত্রী। ওর কিভাবে বিয়ে হবে অন্য জায়গায়? আমি ঠিকই বলছি। ঠিক আছে, আমি তাহলে 3 দিনের ভিতরে দেশে আসতেছি। তাড়াতাড়ি করে আয়। এখন হয়তো অনেকেই বুঝতে পারছেন না কি থেকে কি হয়ে গেল ইরাকে আর আকাশের সাথে নীলার বিয়ে হলো কেন। এই সব কিছু ভাবতেছেন তাই তো? এই সবটার উত্তর জানতে হলে আমাদের 7 বছর আগে ফিরে যেতে হবে। তাহলে আপনারা কাহিনীগুলো বুঝতে পারবেন 7 বছর পূর্বে। আকাশ, চলো আমরা পালিয়ে বিয়ে করি। নীলা, তুমি তো জানো আমি কতটা গরিব। তোমাকে নিয়ে যে পালিয়ে যাব, সে টাকাও নেই আমার কাছে। আমার বাবার অনেক টাকা আছে, তোমাকে সেসব নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে, চলো তাহলে। নীলা আর আকাশ কাজী অফিসে আসে, এসে দুজনই বিয়ে করে সংসার শুরু করে দেয়। আজকে ওদের বাসরাত, সেজন্য একটা রুম ভাড়া নেয় থাকার জন্য। নীলা, কথা দাও, আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো? ছেড়ে চলে যাওয়ার ইচ্ছে থাকলে তো বিয়ে করতাম না। সত্যি বলছো? হুম, সত্যি বলছি। এরপর নতুন বিবাহিত জীবন চলতে থাকে। এভাবে 1 সপ্তাহ যাওয়ার পর বাসায় তো বাজার নেই। আমার কাছে তো টাকা নেই, তুমি তো জানো। চাকরি যেটা করতেছি, ওই চাকরিতে বেতন পাবো তাও 10 দিন পরে। আমি যা এনেছি সবই তো শেষ। বাবা মার কাছে টাকা চাইলে তো আমাকে দিবে না টাকা। আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি। বাসা থেকে বের হয়ে চলে আসে ইরার কাছে। ইরা আকাশের ছোটবেলার বন্ধু হয়, তবে ওদের বয়সের পার্থক্য কিন্তু 6 বছরের। তাও ইরার কাছে এসে সব বলে। এই নে 5,000, আপাতত এইগুলো দিয়ে কয়েকটা দিন তো চলতে পারবি। সত্যি তোকে কি বলে যে ধন্যবাদ দিব? তুই আমার বন্ধু, ধন্যবাদ দিতে হবে না। তা নীলা কি জানে আমার কথা? ও এই ব্যাপারে জানে না। আচ্ছা, সাবধানে থাকিস। আকাশ যাওয়ার একটু পরে ইরার চোখে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কেন এরকমটা হলো? অনেকে আন্দাজ করতে পেরেছে, আবার অনেকে তা পারেনি। তারা গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন সবকিছু। কিছুক্ষণ পরে বাজার নিয়ে রুমে আসে। এই নাও বাজার। টাকা কোথায় পেলে? বন্ধুর থেকে ধার করে এনেছি। আচ্ছা, দাও। নীলা রান্না করতে থাকে, আকাশ সাথে থেকে সাহায্য করতে থাকে। কিছুটা সময়ের পরে রান্নাও হয়ে যায়, দুজনে একসাথে খেয়ে নেয়। কিছুক্ষণ পরে এভাবে টানাটানি সংসার আর কতদিন চলবে? কি করব বলো? আমার যে চাকরি, 15,000 টাকা পাই। এই বাসে তো চলে যাবে 7,000। বাকি 8,000 দিয়ে সংসার চালাতে হবে। আচ্ছা, আমি তাহলে বাহিরে কোনো একটা কাজের ব্যাপারে কথা বলি, তুমি কি বলো? তুমি কেন বাইরে কাজ করতে যাবে? তাহলে সংসারে টাকাও সেভ হবে। কিন্তু তোমার বাইরে যাওয়ার ব্যাপারটা? কোনো কিন্তু না, আমিও কাল থেকে খোঁজ শুরু করব চাকরির। পরদিন থেকে নীলাও একটা অফিসে চাকরির জন্য কথা বলতে থাকে। 3-4 দিনের মধ্যে চাকরি পেয়ে যায়, সেটা আবার আকাশকে জানায়। তুমি মেয়ে হয়ে কাজ করবে? এটা কেমন একটা দেখায় না? কিছুই হবে না। আচ্ছা শোনো, হ্যাঁ, বলো। আমরা কিন্তু 5 বছরের ভিতরে কোনো বাচ্চা নিব না। বাচ্চা নেওয়াতে সমস্যা কি? আমার এখন বয়স 20 আর তোমার 23 বছর। জানি তোমার বয়স অনুযায়ী বাচ্চা নেওয়াটা এখন ঠিক হবে না। এমনিতেই আমাদের অভাবের সংসার, তা তো তুমি দেখতেছ। বাচ্চা নিলে নিজে চলবো কি করে? আর চিকিৎসার খরচ চালাবো কি করে? তুমি বলো। আচ্ছা, তাহলে একটা কাজ করি। কি কাজ বলো? আমার টাকা আমি জমাতে থাকি। সে টাকা দিয়ে আমি বরং বিদেশে চলে যাব। তোমার টাকা দিয়ে সংসার চালাবো। তারপর আমি যখন 3-4 বছর পরে ফিরে আসব, তখন না হয় সাজাবো সংসার। এটা কিন্তু ঠিক বলেছ। আচ্ছা, তাই করি তাহলে। এইদিকে আকাশ বর্তমানে টাকা ধার দেনা করে ইরার কাছ থেকে 4 লক্ষ টাকা নেয়। তুই কি বিদেশ চলে যাবি? এখানে থাকলে তো কোনো কিছু করা হবে না। তা ফিরবি কবে? 3-4 বছর পরে। ততই না তোর বিয়ের বয়স হয়ে যাবে। বিদেশ থেকে এসে তোর বিয়েটাও খেয়ে যাব।
ঠিক আছে, তাই করছি। তবে মাত্র আমার 18 বছর। তুই আস্তে আস্তে আমার অনার্সও শেষ হয়ে যাবে। তাহলে ভালো থাকিস, যোগাযোগ তো হবেই আমাদের। তুইও ভালো থাকিস। ইরার কাছ থেকে বিদায় নিয়ে বাসে আসে, তারপর নীলাকে বিদেশ যাওয়ার ব্যাপারে বলতে থাকে। নীলা তো শুনে অনেক খুশি। তুমি তাহলে এবার যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে। কয়েকটা মাসের মধ্যে আকাশে বিদেশ যাওয়ার সব কিছু তৈরি হয়ে যায়। আমি তো 2 দিন পরেই চলে যাব, কিন্তু তুমি একা একা কিভাবে থাকবে? ভাবছি আহ, বাবা মার সাথে কথা বলে ওনাদের কাছে ফিরে যাব আবার। তাহলে তুমি যখন আসবে তখন ওনাদের সামনে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে। 2 দিন পরে বাসা থেকে বের হয়, তবে নীলা তো অনেক কান্না করতে থাকে। এয়ারপোর্টে ইরা অপেক্ষা করছিল আকাশের জন্য ওকে দেখার পরে। আমি তাহলে আসি, ভালো থাকিস তুই। অনেক মিস করব তোকে। আমিও অনেক মিস করব। চলি তাহলে, ভালো থাকিস। কিছুক্ষণ পরে চলে আসে ভিতরে। তারপর কয়েক ঘন্টা পরে চলে আসে আমেরিকায়। ওখানে এসে নীলা আর ইরার সাথে কথা হতে থাকে প্রতিদিন। একদিন কাজে যাওয়ার সময়ে, ভাই লটারি লাগবে? কত ডলার লটারি? এই তো ভাই, $20। এমনিতে ভাগ্য তো ভালো না, তাও দেখি কি পাই। দিব কি একটা? জিতলে কত পাবো? এই তো $5 মিলিয়ন। ঠিক আছে, দিন তাহলে। এই লটারির রেজাল্ট কিন্তু 3 মাস পরে দিবে, সেই জন্য সাবধানে রাখবেন। ঠিক আছে। আকাশ লটারি মানিব্যাগে রেখে দেয় ইরার ছবির পাশে, যা আকাশ নিজেও জানতো না কখন যে ইরার ছবি ওর মানিব্যাগে ছিল। দেখতে দেখতে দিন যেতে থাকে। নীলার সাথে আকাশেরও সংসার জীবন নিয়ে কথা চলতে থাকে। 1 মাস পরে আমি 3 বছর থেকে চলে আসব, তুমি কি বলো? ঠিক আছে, চলে আসিও, এতে তো আরো ভালো হবে। আচ্ছা ঠিক আছে। নীলার সাথে কথা শেষ হলে আকাশ ইরাকে কল দেয়। ওর সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে আকাশ যে একটা লটারি কিনেছে সেটাও ইরাকে বলে। তা ইরা শোনার পরে, কিন্তু তুই নীলাকে কেন বলিসনি? যদি আমি লটারি পাই তাও নীলাকে জানাবো না। কেন কেন? ওকে আমি সারপ্রাইজ দিব সেজন্য। কিরকম সারপ্রাইজ দিবি? পরে জানাবো তোকে। ঠিক আছে। 3 বছর পরে আকাশ ফিরবে, তবে লটারি পেয়েছে কি পায়নি তা আপনারা গল্পের সাথে থাকলে অবশ্যই জানতে পারবেন। 3 বছর পরে আকাশ দেশে আসে। এয়ারপোর্টে নীলা এসেছে নেওয়ার জন্য আকাশকে। আকাশকে দেখে তো নীলা খুশি হয়ে জড়িয়ে ধরে। তুমি এত তাড়াতাড়ি চলে এলে? 1 মাসের ছুটি পেয়েছি, সেজন্য ভাবলাম ঘুরে যাই এখান থেকে। মাত্র 1 মাস কেন? কোম্পানি 1 মাস বন্ধ থাকবে, সেজন্য সবাই 1 মাসের ছুটিতে বেড়াতে এসেছে, অনেকে থেকে গিয়েছে। আচ্ছা, এখন চলো বাসায় যাই। তুমি নতুন বাসা কবে নিলে? নতুন বাসা না, আমার বাবা মার বাসায় থাকি। ঠিক আছে, চলো তাহলে। আমার জন্য কি কি আনলে? বাসায় যাওয়ার পরে দেখতে পারবে। ঠিক আছে, চলো তাহলে। নীলার সাথে ওদের বাসে আসে। নীলার বাবা মা দুজনেই খুশি হয়। সন্ধ্যের দিকে আকাশ পরিবারের জন্য যা যা এনেছিল সবকিছু ওদের দিয়ে দেয়, কিন্তু একটা প্যাকেট আলাদা করে রাখে। ওই প্যাকেটে কি আছে? ওটা অন্য একজনের, কাল দিয়ে আসবো তাকে। অনেক রাত হয়েছে, আমরা এবার খাবার খেয়ে চলো ঘুমাই। হুম, চলো। খাবার খেয়ে ঘুমোতে যাই। পরের দিন সকালে গোসল শেষ করে চলে আসে ইরার কাছে। ইরা তো আকাশকে দেখে অবাক হয়। তুই দেশে কবে আসলি? গতকাল বিকেলের দিকে। কিন্তু আমাকে কেন জানালি না? সারপ্রাইজ দিব বলে আর জানাইনি। কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি। কেন কেন? তুই আসবি সেটা আমাকে জানানোর প্রয়োজনও মনে করলি না। যদি জানিয়ে আসতাম তাহলে কি এরকমভাবে আর সারপ্রাইজ দিতে পারতাম? এটা অবশ্য ঠিক বলেছিস। তা তোর হাতে এটা কি? আগে বল, আঙ্কেল আন্টি কোথায়? বাবা মা তো অফিসে, আস্তে আস্তে বিকেল হবে। সমস্যা নেই, বিকেলে ওনাদের সাথে দেখা করে তারপর নয় যাব। তুই আমার রুমে বস, আমি নাস্তা নিয়ে আসতেছি। আমি নাস্তা করে এসেছি, তুই বরং 1 গ্লাস ঠান্ডা ড্রিঙ্কস দে আমাকে। এটা খেয়ে নে। আমি তাহলে তোর পছন্দের খাবার রান্না করতেছি।
তাহলে চল তোকে সাহায্য করি। ঠিক আছে। ইরাকে সাহায্য করতে থাকে রান্নার কাজে। 3টায় রান্না শেষ হয়। এবার তুই বস, আমি গোসল করে আসি, ততক্ষণে তুই টিভি দেখ। ঠিক আছে। 30 মিনিট পরে ইরা নিচে নামে। নিচে নেমে দেখে ইরার বাবা মা চলে এসেছে। ওদের দেখে বাবা মা তোমরা কখন এলে? এই তো 10 মিনিট হলো। এসেই তো আমরা আকাশের সাথে কথা বলা শুরু করে দিয়েছি। আচ্ছা, অনেক কথা বলছো, এখন তোমরা ফ্রেশ হয়ে আসো জলদি, সবাই একসাথে খাবার খাবো। ঠিক আছে, যাচ্ছি। ওনারা ফ্রেশ হয়ে আসে। তারপর খাবার টেবিলে আকাশ ওর কাজের ব্যাপারে আলোচনা করতে থাকে। এগুলো শোনার পরে তুমি কোনো চিন্তা করো না, আর 3 থেকে 4 মাসের মধ্যে সব কিছু শেষ হবে। কিন্তু তোমার বউকে তো জানানোর দরকার। আকাশ, মা তো ঠিকই বলেছে। আমি জানি আপনারা এই নিয়ে অনেক চিন্তিত আছেন, কিন্তু আমি এখনই নীলাকে কোনো কিছু জানাবো না। কিন্তু তোমার ওইসব দেখাশোনা করবে কে? এরা তো আছেই, ও দেখাশোনা করবে। ওহ, আমি কি এই সব কিছু বুঝি নাকি? ইরা তো ঠিকই বলেছে। আঙ্কেল আন্টি, আপনারা তো বুঝেন, সেজন্য আপনারা দুজন আর ইরা সহ না হয় দেখবেন। কিন্তু কার কত বছর দেখবো বলো? আমি এবার যাওয়ার পরে একসাথে চলে আসবো। তাহলে তো ভালো, কিন্তু বাবা মা দায়িত্ব নিলে যদি তোর শ্বশুর শাশুড়ি বউ জানতে পারে তখন? এতগুলো বছরে ও যখন জানতে পারিনি, তখন আর পারবে না। তাছাড়া ওকে আমি যত অভাব দেখানোর দরকার দেখাবো। ঠিক আছে, তোর যেমনটা ইচ্ছে। এই নিন আঙ্কেল আন্টি, এটা আপনাদের জন্য। বাবা মাকে তো দিলি, আমারটা কই? এটা তোর জন্য। কি আছে এতে? তুই চিন্তা কর কি থাকতে পারে। আমার তো সবই আছে, শুধু একটা হীরের নেকলেস পছন্দ হয়েছে, কিন্তু টাকার জন্য কেনা আর হয়ে ওঠেনি। এখন খুলে দেখ কি আছে এখানে। ইরা খুলে অবাক হয়ে যায়, কেননা ভিতরে সেম হিরের নেকলেসটা। এত দামি নেকলেস দেখে তো ইরা অবাকই হয়। তুই কি পাগল হয়ে গেছিস? এতগুলো টাকা খরচ করে কেন কিনতে গেলি? তুই না বলেছিলি এটা তোর পছন্দ, সেজন্য আমি নিলাম। তাই বলে এতগুলো টাকা? তোর বউ যদি জানতে পারে, আমাকে তো বাসায় এসে চিবিয়ে খেয়ে যাবে। তেমন কিছুই হবে না। আমি এখানে 1 মাস থেকে চলে যাব, তারপর 2 বছর পরে এসে না হয় সব কিছু বুঝে নিব। এটাই ভালো হবে। আঙ্কেল আন্টি, চলি তাহলে, ভালো থাকবেন। আকাশ বেরিয়ে পড়ে ওখান থেকে। রাতে যখন বাসায় ফিরে তখন তুমি আমার জন্য সামান্য একটা স্বর্ণের নেকলেস এনেছো? তুমি তো জানো আমি বেতন পাই কত। তাই বলে এতগুলো বছর ধরেও কি কিছু জমিয়ে সঞ্চয় করতে পারোনি? বেতন অল্প হলে আমি কি করব? থাক, তোমাকে লাগবে না করা। দেশে থেকেও পারলে না কিছু করতে, আবার ওখানে এসেও পারলে না। তোমাকে দিয়ে আসলে কিছুই হবে না। কি করব বলো? বেতন কম হলে আমি কি করব? কিছুই করতে হবে না তোমাকে। এখন খেতে নিচে আসো। ঠিক আছে চলো। খাবার খেয়ে নেয়। এরপর প্রতিদিন সকালে বের হয়ে একটা জায়গায় যায়। ওখানে কাজ কী রকম হচ্ছে তা দেখতে থাকে। আবার সন্ধে হলে চলে আসে ওখান থেকে। 2 দিন পরে নীলা, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা মা? আচ্ছা, আকাশের কাছে কি রকম টাকা আছে তা কি তোকে বলেছে? বললো তো অনেক কম টাকা আছে। সে টাকা দিয়ে নাকি 1 মাসও চলতে পারবে না। কি বলিস? এরকম হলে তোদের ভবিষ্যৎ চলবে কি করে? এখন কি করব তুমি বলো? দেখ, এখনো তোদের বাচ্চা হয়নি, আর নাই তুই এখনো বাচ্চা নিবি। আমরা তো ভেবেছি বাচ্চা নিব এবার। এখন কোনোভাবেই বাচ্চা নেওয়া যাবে না। কিন্তু কেন আম্মু? এর কারণ হচ্ছে, আকাশের যদি সবসময় এরকমভাবেই দিন যায়, তাহলে তুই তো ওর সাথে সংসার করে কোনোভাবেই থাকতে পারবি না। তুমি ঠিক কি বলতে চাইছো মা? আমি বলতে চেয়েছি, আকাশ যদি ভবিষ্যতে এই রকম অভাব থাকে, তাহলে ওর সাথে সংসার করে তুই তো কোনোভাবেই সুখী হবি না। কিন্তু ও তো মাসে 50,000 টাকা পায়। 50,000-এর মধ্যে 20,000 তো ওরই খরচ হয়, আর তোর তো মাসে এমনিতে 20,000 খরচ হয়। বাকি টাকা সেভিংস করে কোনো কিছুই করতে পারবি না ভবিষ্যতে। কি বলো আম্মু? তাই বলে কি ওকে ভুলে যাব? স্বার্থের জন্য হলেও ভুলে যেতে হবে। কি বলছো আম্মু?
ঠিকই বলছি আমি। দেখ, আমি তোর ভালোর জন্য বলছি। ওর সাথে সংসার করে তুই কখনো সুখী হতে পারবি না। দরকার পড়লে আমি তোর আবারও বিয়ে দিব। সে দেখবি মাসে 1 লাখের বেশি ইনকাম করবে। আচ্ছা, আমি তাহলে আকাশের সাথে কথা বলে দেখি। তুই কি পাগল? ওর সাথে কথা বলে ও তো তোকে আরো গুরুত্ব দিবে না। তখন তুই কি করবি? তাহলে কি যেভাবে চলছে সেভাবেই যেতে দিব? হুম, দিবি। তুই যে ওকে ইগনোর করছিস তা কিন্তু কোনোভাবে ওকে বুঝতে দিবি না। ঠিক আছে, তাই হবে। এভাবে কয়েকটা দিন যায়। আকাশ মোটামুটি বাজার আর ওনাদের খেয়াল রাখতে থাকে, যেমনটা মধ্যবিত্ত পরিবারের করা হয়। নীলা আর ওর পরিবারও আকাশের সাথে এখন অভিনয় করে যেতে থাকে আস্তে আস্তে। এভাবে আরও 15 দিন কেটে যায়। আকাশ এখনো কোনো কিছুই বুঝতে পারেনি। কিছুক্ষণ পরে আচ্ছা আকাশ, তুই এখন যদি আমেরিকা চলে যাস তাহলে ফিরে আসবি কবে? এবার গেলে 3 বছর পরে। ততদিনে আমার অনার্স শেষ হয়ে যাবে। সে যাই হোক, আমি দেশে এসে তোর জন্য পাত্র দেখব। এর আগে তোর বিয়ে হতে দিব না। কার বিয়ে নিয়ে কথা হচ্ছে? এই তো আন্টি ইরার বিয়ে নিয়ে। ওকে বললাম আমি দেশে আসার পরেই ওর বিয়ে দিব। ঠিক আছে, তা তোমার ওই দিকের কাজের কি খবর? আশা করি এবার যাওয়ার পরে আমি সব কিছু গুছিয়ে নিব। আচ্ছা, আমি একটু বাইরে যাব, তুইও আমার সাথে চল। ঠিক আছে, চল। ইরাকে নিয়ে বাইরে ঘুরতে থাকে। অনেকটা সময় ধরে ঘোরা হলে এরা হঠাৎ প্রশ্ন করে। আচ্ছা, একটা কথা বল তো, কি কথা বল। নীলার প্রতি অন্যায় হয়ে যাচ্ছে না তোর? অন্যায় কেন হবে? এই যে ওর থেকে সব কিছু লুকাচ্ছিস। আমি যা কিছু করছি সব কিছু ওর জন্য। সেজন্য একটা সময় যখন ওকে সারপ্রাইজ দিব, তখন তো ও নিজেই অনেক বেশি খুশি হবে। তাও ওকে অন্তত কিছুটা সত্যি বলতে তো পারিস। যদি বলে দিই এখন, তাহলে ওর টাকার উপরে একটা নেশা হয়ে যাবে। এটা ঠিক বলেছিস। আচ্ছা চল, এখন বাসায় যাই। চল তাহলে। ওরা বাসে চলে আসে। কিছুক্ষণ পরে আকাশ বাসে আসে। তখন আমাকে 10,000 টাকা দাও তো। এতগুলো টাকা দিয়ে তুমি কি করবে? বাসায় বাজার নেই, বাজার আনতে হবে। কি কি লাগবে বলো, আমি নিয়ে আসতেছি। তোমাকে আনতে হবে না। তাহলে কে আনবে? তোমাকে টাকা দেওয়ার জন্য বলেছি, তুমি টাকা দাও। এত কথা তো শুনতে চাইনি আমি। আরে এত রেগে যাচ্ছ কেন? সামান্য 10,000 টাকা দেওয়ার মুরদ কি নেই তোমার? আচ্ছা, এই নাও টাকা। টাকাগুলো দিয়ে রুমে আসে। ভাবতে থাকে, কেননা এই 20 দিনে নীলা 40,000 টাকার মতো খরচ করিয়েছে। কিন্তু এইসব না ভেবে শুয়ে পড়ে। পরের দিন যখন খাবার খেতে আসে তখন কি ব্যাপার, তরকারি এগুলো কেন? এইগুলোতে সমস্যা কি? তুমি না টাকা নিলে বাজারের জন্য, তাহলে এখন বাজারে এসব কেন? এগুলো আমি আমার কাজে খরচ করেছি। মানে কি এইসবের? তেমন কোনো মানে নেই। যদি খেতে হয় তাহলে বাজার করে নিয়ে এসো। কথাটা বলে নীলা ওর মাকে নিয়ে উপরে চলে যায়। আকাশ তো বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। তারপর ব্যাপারটা ইরাকে জানাই। আচ্ছা, আমার বাসায় চলে আয়। ঠিক আছে, আসতেছি। আকাশ বের হয়ে যাওয়ার পরই নীলা ওর মাকে নিয়ে কথা বলতে থাকে। ভালো করেছি না আম্মু? একদম ঠিক কাজ করেছিস। এখন থেকে ওর কাছ থেকে যত পারবি টাকা আদায় করে নিজের কাছে রাখার চেষ্টা করবি। কিন্তু এরকম করলে তো ও আবার অন্য কিছু ভেবে নিবে। যখন ওর বেশি মন খারাপ থাকবে তখন একটু আদর যত্ন করলে দেখবি আগের মতো হয়ে যাবে। তোমার মাথায় তো দেখি বুদ্ধির গোডাউন। এমনি এমনি তো আমার মাথার চুল ফাঁকা শুরু হয়নি। ঠিক বলেছ আম্মু। এদের কথা তো শুনলেন। এবার দেখি আকাশ কি করে। ইরাদের বাসে এসে খেয়ে নেয়। সাথে নীলার কথাগুলো ইরাকে বলে। আরে এটা স্বাভাবিক, হয়তো কোনো কাজে টাকাগুলো লেগেছে, তোকে বলতে পারেনি বলে ওইভাবে টাকাগুলো নিয়েছে। কিন্তু তাই বলে এরকম ভাবে নিবে? আরে এই নিয়ে টেনশন করিস না তো। ঠিক আছে, আমি তাহলে সাইডে গেলাম। আমিও আসবো কি? লাগবে না আসা, আমি ঠিকভাবে যেতে পারবো। ঠিক আছে, যা তাহলে। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। আকাশের যাওয়ার সময় হয়ে যায়। সেজন্য যখন বাসা থেকে বের হবে তখন আবার কখন ফিরবে? এই তো, তাও তো 3 বছর লাগবে। ঠিক আছে, সাবধানে থাকিও।
তুমিও সাবধানে থেকো। আমাকে ক্ষমা করে দিও। তুমি তো কিছু করোনি। কয়েকটা দিন ধরে তোমার সাথে অনেক বাজে কথা বলেছি। আরে এই নিয়ে আমি কোনো কিছু মনে করিনি। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছি। এবার তাহলে আমি আসি। ঠিক আছে, যাও তাহলে। বের হয়ে চলে যায় এয়ারপোর্টের দিকে। এইদিকে নীলা আর ওর মা তো সব কিছু প্ল্যান করে নেয়। আচ্ছা শোন, আকাশের সাথে ভালো ব্যবহার করবে এখন থেকে। একবার বলছো খারাপ ব্যবহার, আবার বলছো ভালো ব্যবহার করতে। তুমি ঠিক কি চাইছো বলো তো? এখন যদি সেম ভাবে কথা বলিস তাহলে আকাশ রাগ করে আরো টাকা পাঠাবে না তোকে। এটা তো ভেবে দেখিনি আমি। সেজন্য ভালো ব্যবহার করবি। মোটামুটি আকাশের সাথে যত পারবি টাকা বের করার চেষ্টা করবি। তারপর কি করবো মা? যখন ওর আসার সময় হবে তার ঠিক 6 মাস আগে থেকে তুই ওর সাথে খারাপ ব্যবহার করবি। তবেই ডিভোর্সের কথা বলবি না। বুঝতে পেরেছি, কিন্তু ওকে ডিভোর্স না দিয়ে অন্য কাউকে বিয়ে করব কি করে? তোকে এত কিছু ভাবতে হবে না। যা করার আমি করব। তুই যদি প্রতি মাসে 30,000 টাকা করে আকাশের কাছ থেকে আনতে পারিস তাহলে 30 মাসে মোট 9 লক্ষ টাকা তুই পাবি। উফ মা, তোমার মাথায় কত বুদ্ধি দেখি। বুদ্ধি না থাকলে এই পর্যন্ত আসতে পেরেছি আমি। সেটাই তো দেখতেছি আমি। কালকে আমি তোকে নিয়ে ব্যাংকে যাব। ব্যাংকে কেন যাব? তোর নামে একটা ডিপিএস খুলবো, যেখানে প্রতি মাসে 30,000 করে রাখবো 30 মাসের জন্য। এর বিনিময়ে কত পার্সেন্ট লাভ ওনারা দিবে তা জেনে নিব। তাহলে অন্তত 9 লক্ষের পরিবর্তে 10 লক্ষ পেলেও ক্ষতি তো হবে না। ঠিক আছে আম্মু। আকাশ আমেরিকায় ফিরে আসে। ওখানে এসে কাজ করতে থাকে। সময় করে কাজ করে। নীলার সাথে আর ইরার সাথেও কথা বলতে থাকে। প্রতি মাসে এখন নীলাকে 30,000 টাকা করে পাঠাতে থাকে। তুমি দেশে আসবে কখন? মাত্র তো এলাম 4 মাস হলো। আচ্ছা শোনো, কি হয়েছে বলো? আমার না একটা ডায়মন্ডের রিং পছন্দ হয়েছে। তো আমি কি করব? ওটা আমি কিনতে চাই। তা আমাকে কেন বলছো? তুমি ছাড়া আর কাকে বলবো বলো? তুমি না আমার একমাত্র জামাই। আমি যা কামাই করি তার 5 ভাগের 3 ভাগই তো তোমাকে পাঠিয়ে দেই। ওখান থেকে খরচপাতি একটু কম করে কিনে নাও। আচ্ছা দেখি কি করা যায়। ঠিক আছে, দেখো। এইদিকে 4 মাসে অফিসও তৈরি হয়ে যায় পুরোপুরিভাবে। সেই জন্য ইরা আকাশকে কল দিয়ে জানায়। এইদিকে ইরা বিভিন্ন পত্রপত্রিকায় লোক নেওয়ার ব্যাপারে সবটা জানিয়ে দেয়। এখন বল কি করা যায়? নতুন করে কাজের লোক নেওয়া শুরু কর। বললেই কি পাবো? কতজন লাগবে লোক? প্রথম অবস্থায় তো 50 জন নিতে হবে, তারপর আস্তে আস্তে কাজের ধরন বুঝে আবার লোক নিতে হবে। তাহলে সেটাই কর। কিন্তু তুই কখন আসবি? এই তো 2.5 বছর পর আসবো। ততদিন এইগুলো সামলাবে কে? তুই আছিস, আঙ্কেল আন্টি আছে। আমরা কি পারবো? আমি তো আছি। সমস্যা হলে আমাকে বলবি, আমি দেখে নিব। ঠিক আছে। কিছু সপ্তাহের মধ্যেই অনেকে আসে। তাদের কাজের উপরে তাদের ইন্টারভিউ নিয়ে তাদের রেখে দেওয়া হয়। এভাবে পুরো কোম্পানি চলতে থাকে। এভাবে আরও 1 বছর কেটে যায়। কোম্পানি ভালোই সামনে এগোতে থাকে। আচ্ছা শোন, লাভের টাকা কি করব? লাভের টাকা থেকে 3 ভাগের 1 ভাগ তুই রেখে দে। বাকিটা তুই ব্যাংকে রেখে দে। আরে সমস্যা নাই, তোকে যা বলেছি তা কর। ঠিক আছে। কিছুক্ষণ পরে নীলার সাথে আকাশের আবারও ঝগড়া হয়। তুমি আমার কোনো চাওয়াই পূর্ণ করো না। তোমার কোন চাওয়াটা আমি পূর্ণ করিনি? সামান্য টাকা চাইলে তুমি সেটাই দিতে পারছো না। আমার তো বেতন করা। ওভার টাইম করো, তাও আমার আরও টাকা চাই। এতগুলো টাকা দিয়ে তুমি কি করবে? আমি কি করব না করব তা কিন্তু আমি তোমাকে বলতে যাব না। এভাবে কথা বলছো কেন? তো কি করব? যে টাকা পাঠাও তা দিয়ে কোনোভাবে নিজের খরচটা আমি চালাতে পারি। তুমি বাসা চেঞ্জ করে নর্মাল একটা বাসায় থাকো। পারবো না আমি থাকতে। না পারলে আমার আর কিছু করার নেই। তাহলে যা করার আমাকেই করতে হবে। তুমি কি করবে? আমি নিজেই জব খুঁজে নিব। তাহলে তো আরো ভালো। ঠিক ধরেছ। তোমার টাকায় আমি নিজের সংসার চালাবো, আর আমার টাকা দিয়ে নিজের শখগুলো পূরণ করব আমি। তোমার যা ইচ্ছে করো।
হুম, সেটাই এখন বাকি আছে। কিছুদিনের মধ্যে নীলা একটা কোম্পানিতে পেয়ে চাকরি দেখতে পায়। মাসে 25,000 টাকা। বাহ! এই চাকরি তো আমাকে নিতেই হবে, যে করেই হোক না কেন। তাছাড়া আমার যে রূপ আর যৌবন আছে, এইগুলো দিয়ে যদি ওই বসে নিয়ে আসতে পারি, তাহলে আমাকে আর পাই কে? পুরো কোম্পানির মালিক হয়ে যাব। তাহলে কালই ওই কোম্পানিতে যাব। পরের দিন আসে কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। ওখানে আরো অনেক মেয়েই এসেছে। তখন আপনার এক এক করে ভিতরে যাবেন। কিছুক্ষণের মধ্যে এক একে মেয়েরা ভিতরে যাচ্ছে আর বের হচ্ছে। কিছুক্ষণ পরে নীলা আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। হ্যালো স্যার। বসুন এখানে। ধন্যবাদ স্যার। আমি এই কোম্পানির ম্যানেজার। আমি ঠিক বুঝলাম না। ব্যাপারটা আমি আপনাকে বোঝাচ্ছি। আসলে আমাদের স্যার দেশের বাইরে থাকে। তাহলে বিয়ে কেন নিচ্ছেন? ওটা আমার জন্যে, কারণ স্যার তো নেই। সেই জন্য ওনার অবর্তমানে সব কিছু আমাকেই দেখতে হয়। কাজের প্রেশারে সব কিছুর দিকে নজর দেওয়া সম্ভব হয় না। ও, বুঝতে পেরেছি। সেই জন্য পিএর পাশাপাশি আপনাকেও অফিসের কাজগুলো দেখতে হবে। সমস্যা নেই, করা যাবে। এবার তাহলে ইন্টারভিউ নেওয়া শুরু করি। জি স্যার। কিছু প্রশ্ন করে নীলাকে। নীলা মোটামুটি উত্তর দেয় সবগুলোর। আপনি তাহলে এখন আসুন, আমরা 7 দিন পরে জানাবো। ধন্যবাদ স্যার। নীলা চলে যাওয়ার পরে এরাও অফিসে আসে। কাজ কত দূর? এই তো ম্যাম, এই মেয়েটা অনেক কাজের হবে আমার মনে হচ্ছে। আচ্ছা, আমি কথা বলে জানাবো। ঠিক আছে ম্যাম। রাতে আকাশকে কল দেয় ইরা। কল দিয়ে কথাগুলো জানায়। আরে আমার দেখতে হবে না, যার সাথে কাজ করবে তার ঠিক থাকলেই হয়। তাহলে কি ওকেই রেখে দিব? রেখে দে। আচ্ছা, ঠিক আছে। 5 দিন পরে অফিস থেকে নীলাকে জানানো হয়। নীলা তো শুনি অনেক খুশি হয়। সেজন্য নীলার মা জিজ্ঞেস করে। কি রে, এত খুশি কেন? আমি একটা চাকরি পেয়েছি আম্মু। কি বলিস? তা বেতন কত দিবে? এই তো আম্মু, 25,000 টাকা। এত কম বেতনে তুই চাকরি করবি? চাকরিটা তো আমি বেতনের জন্য করছি না। তাহলে কিসের জন্য করবি চাকরি? আমি যে কোম্পানিতে জব পেয়েছি, ওই কোম্পানির ম্যানেজার আমার থেকে 5 বছরের বড়। তো কি হয়েছে? আমি যদি ওই ম্যানেজারকে পটিয়ে বিয়ে করে নিতে পারি, তাহলে আমার বেতনও বাড়বে, সাথে ম্যানেজারের বেতনও আমার হাতে থাকবে। কিন্তু আকাশের কি হবে? তুমি না বললে ওকে ছেড়ে দেওয়ার জন্য? আমি তো সেটাই করব। কিন্তু তার আগে তো ম্যানেজারকে পটাতে হবে। এত টেনশন কেন নিচ্ছ মা? আমি চাকরি যখন নিয়েছি তখন সেটাও করে ফেলবো। আকাশকে কোনোভাবেই কিন্তু জানতে দেওয়া যাবে না। মাথায় খারাপ নাকি যে ওকে জানাবো? তুই শুধু তোর কাজটা ঠিকভাবে চালিয়ে যা, তাহলেই হবে। হ্যাঁ আম্মু, সেটাই করব। 1 মাস পরে আজকে নীলার প্রথম দিন অফিসে। সেজন্য নিজেকে অনেক ভালোভাবে সাজিয়ে তারপর রওনা দেয় অফিসের দিকে। প্রথমে ম্যানেজার রুমে ঢুকতে যাবে। তখন ঢুকতেই ম্যানেজারের সাথে ধাক্কা খায়। নীলা পড়ে যেতে যাবে, তখনই নিলয় নীলার কোমর ধরে পড়তে বাধা দেয়। সরি স্যার, আমি খেয়াল করিনি। একটু দেখে শুনে হাঁটবেন। জি স্যার। আসুন আপনাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। জি স্যার, বলুন। নিলয় নীলাকে বাকিদের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর নীলাকে একটা টেবিল দেখিয়ে দেয়। এখন থেকে আপনি এই টেবিলে বসবেন। আমি যখন ডাকবো তখনই চলে আসবেন। জি স্যার, চলে আসবো। এভাবেই 3 মাস কেটে যায়। নীলা তো নিলয়কে এখন ওর জালে অনেকটা ফাঁসিয়ে নিয়েছে। চলো না, আজকে বাইরে ডিনার করি। তুমি যখন বলছো তখন না করে কি আর কোনো উপায় আছে? সত্যি বলছো? সত্যি বলছি। ওরা বাহিরে রাতের খাবার খেয়ে নেয়। তারপর ওরা বাসায় ফিরছিল তখন। কিছু মনে না করলে একটা কথা বলবো কি? কি কথা বলো? তোমার সাথে একান্ত আমি কিছুক্ষণ সময় কাটাতে চাই। একান্তই বলতে রুমের কথা বলছো? ওই রকমই আর কি। আচ্ছা, আমি রাজি। সত্যি বলছো তো? সত্যি বলছি। কিন্তু তোমার বাসায়? ঠিক আছে, আমি তোমাকে জানিয়ে দেবো তাহলে। ঠিক আছে। নিলয় নীলাকে বাসার সামনে নামিয়ে দেয়। তা আবার নীলার মা দেখে ফেলে। নীলা,
ছেলেটা কে ছিল? আমি যে কোম্পানিতে চাকরি করি ওই কোম্পানির ম্যানেজার। অনেক ভালো একটা ছেলে। বেতন 1.5 লক্ষ টাকা পাই। সামনের মাসে আমার বেতন 40,000 করে দিবে বলেছে। তোর বেতন কেন এত বাড়লো? বুঝো না কেন আম্মু? আমি তো ওকে জালে ফাঁসিয়ে নিয়েছি। মানে কি? মানে হলো ওই নিলয় তো আমাকে ভালোবেসে ফেলেছে। সত্যি বলছিস? হ্যাঁ আম্মু, এবার সুযোগ করে বিয়েটা করে নিব। তবে এত তাড়াতাড়ি বিয়ে করার দরকার নেই, আরো 6 মাস পর করিস। এমনিতেই ও বিয়ে করতে করতে ওই রকমই লেট হবে। তাহলে তো সব দিক থেকেই ভালো। হ্যাঁ আম্মু, আমি রুমে গেলাম তাহলে। দুদিন পরে ইরা অফিসে আসে। তবে একটা আশ্চর্য কথা হলো, ইরা আর নীলা দুজন দুজনকে ঠিক মতো চিনে না। মানে নীলা জানে না ইরার সাথে যে আকাশের পরিচয় আছে, আবার ইরাও জানে না নীলা যে আকাশের বউ। অফিসে ওদের দেখা। জি, কাকে খুঁজছেন? নিলয়কে খুঁজতেছি। আপনি কে? আপনি আমাকে চিনবেন না। আমি নিলয়ের বিয়ে। যা বলার আমাকে বলতে পারেন। আপনাকে বলার মতো কথা নেই যে আপনাকে বলবো। আগে এটা বলো, নিলয়ের সাথে তোমার সম্পর্ক কি? নিলয় কি আপনার বয়ফ্রেন্ড নাকি বন্ধু যে ওর নাম ধরে ডাকছেন? তুমি নিজেই তো ওর নাম ধরে ডাকছো। কারণ এই কোম্পানির দেখাশোনার দায়িত্বে আমি আছি। মানে আমি যতদূর জানি এই কোম্পানির মালিক বিদেশে থাকে। সে থাকে বিদেশে, কিন্তু কোম্পানির দেখাশোনা আমি করি। নীলা কিছু বলতে যাবে, ওখানে নীলই চলে আসে ইরাকে দেখে। ম্যাম, আপনি দাঁড়িয়ে আছেন কেন? তার আগে এটা বলো, কেমন পা রেখেছো? কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? এই মেয়ে কথা বলতেই তো জানে না ঠিক মতো। নীলা ম্যামকে সরি বলো। নীলা সরি বলছে না বলে নীলই চোখের ইশারা করে, এতে নীলা সরি বলে। কিন্তু ম্যাম, আপনার হঠাৎ করে এখানে আসার কারণ কি? আপনাকে আর আমাকে আমেরিকায় যেতে হবে। ঠিক আছে ম্যাম, কিন্তু নীলাকে কি নেওয়া যাবে? তা সম্ভব না। আমরা যাব কোম্পানির কাজে, কোম্পানি এর খরচ বহন করবে। সেই জন্য চাইলেই কাজের বাইরে লোক নেওয়া সম্ভব না। আপনি কাগজপত্রগুলো 2 দিনের ভিতরে তৈরি করে দিন। ঠিক আছে ম্যাম, আমি সব কিছু ঠিক করে নেব। ইরা চলে যাওয়ার পরে নীলা নীলয়ের সাথে রুমে আসে। তবে নীলা রেগে আছে। তুমি ওই মেয়েটাকে সরি কেন বলতে বললে? এই কোম্পানির মালিক পুরো কোম্পানি ওনার কাছে দিয়ে গেছে তা পরিচালনা করার জন্যে। যদি উনি তোমাকে কাজ থেকে বের করে দিত, তখন আমি চাইলেও তোমাকে কাজে রাখতে পারতাম না। আমেরিকা গিয়ে ওই মেয়েটার উপরে আবার ফিদা হয়েছেও না। কি যাতা বলছো? ওই মেয়ের উপরে ফিদা কেন হব? না হলেই ভালো। দুদিনের ভিতরে সবকিছু রেডি করা হয়। পরের দিন ইরা আর নীলয় আমেরিকায় চলে আসে। ওখানে আকাশ এয়ারপোর্টে এসে ওদের নিয়ে হোটেলে আসে। সত্যি স্যার, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি বিশ্বাস হচ্ছে না? এখানে আপনি 1 লাখ টাকা রোজগার করে এত বড় একটা কোম্পানি দিলেন। সে অনেক কাহিনী। তা যেসব কাগজপত্র আনতে বলেছি তা এনেছো তো? জি স্যার, সব এখানে আছে। তাই ইরা, তোর কি খবর বল? আমার অবস্থা তো অনেক ভালো, কিন্তু তোর কোম্পানি সামলাতে আমি আর পারবো না। আর 6-7টা মাস অপেক্ষা কর। কেন? এরপর কি করবি? আমি এখানে একটা কোম্পানির সাথে কথা বলেছি। আমাদের দেশ থেকে সরাসরি এখানে বিজনেস করা যাবে। এই ব্যাপারে কথা বলবো। সেজন্য 6 থেকে 7 মাস এখানে থাকতে হবে আরও। তাছাড়া আমি তো চাইলেই দেশে চলে আসতে পারতাম। তাহলে স্যার এলেন না কেন? আমি কোম্পানির মালগুলো এই দেশে বিক্রি করার জন্য ব্যবস্থা করতেছি। সেজন্য এখানে এতগুলো বছর ধরে পড়ে আছি। সবেমাত্র 2টো কোম্পানি ধরেছি। আর মাত্র একটা কোম্পানি ধরতে পারলে আমার তৈরি করা জিনিস এখানেও পাওয়া যাবে। সেজন্য এই কাগজগুলো লাগবে। এইগুলো তো ফিক্সও করা যেত। আসলে তোমার সাথে পরিচয় হওয়ার ছিল, সেজন্য আসতে বলেছি। সত্যি স্যার, আপনি অনেক ভালো। দেখো, তুমি কিন্তু সততার সাথে কাজ করবে। এতগুলো বছর ধরে তো করে এসেছি, সামনেও করে যাব। আমার কিছু কথা বলার ছিল। কি কথা বলো? এখানে যখন এসেছি তখন 4-5 দিন থেকেই যাই আমি। তাহলে ম্যাম আপনি থাকুন, আমি না হয় কালকেই চলে যাব। তুমি যখন থাকতে চাইছো না তখন আমি আর জোর করব না। ধন্যবাদ স্যার আপনাকে। পরের দিন নীলয় তো চলে যায়। অন্যদিকে ইরা আকাশের সাথে কয়েকটা দিন ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন
একটা কথা বলতো, কি কথা? তুই যখন নিজের পরিচয় নীলাকে দিবি তখন কিন্তু আমাকেও সাথে রাখবি। আমিও দেখতে চাই নীলা কতটা খুশি হয়। আচ্ছা তাই করব। তা তোর পড়াশোনা আর কত দূর? এই তো 8 মাস পরেই সেমিস্টার। যাক, তাহলে তো ভালোই। আমি ফিরতে ফিরতে তোরও পড়াশোনা শেষ হয়ে যাবে। ঠিক ধরেছিস। চল তোকে কিছু শপিং করে দিই। ঠিক আছে, চল তাহলে। ইরাকে অনেক কিছু কিনে দেয়। অন্যদিকে নিলয় চলে আসে দেশের মধ্যে। এত তাড়াতাড়ি চলে এলে? আজ শেষ, সেই জন্য চলে এসেছি। ভালো করেছো। তা তোমার বাসা কি খালি আছে? বাহ, আসতে না আসতে তুমি দেখি। ইচ্ছে করছে অনেক বেশি, সেজন্য। তাহলে অফিস শেষ সময়ে করে যাব। ঠিক আছে। সন্ধ্যের পরে নীলা নিলয়ের সাথে চলে আসে ওর বাসায়। তারপর ওরা একান্ত সময় কাটাতে থাকে অনেকক্ষণ। রাত 9টা বেজে যায়। এবার আমাকে যেতে হবে। মাত্র 2 ঘন্টা তো থাকলে। এখনো তো দিন আরো পড়ে আছে। সত্যি বলছো তো? সত্যি। তবে নিলয়, আমরা বিয়ে করব কখন? তুমি যখন বলবা তখনই করব। সত্যি বলছো তো? সত্যি বলছি। নীলাকে ওর বাসায় নামিয়ে দিয়ে চলে আসে। 4 দিন পরে ইরাও চলে আসে দেশে। এভাবেই দিন যেতে থাকে। নিলয় আর নীলা অনেক ঘনিষ্ঠ হতে থাকে বারে বারে। নীলা আকাশকে ওই সময় দেয় কথা বলে, কেননা যোগাযোগ যদি না করে তাহলে তো আকাশ টাকা পাঠাবে না। সেজন্য ওর সাথেও কথা বলতে থাকে। এভাবে কিছু মাস যাওয়ার পরে ম্যাম, আমার কিছুদিনের ছুটি লাগবে। কতদিনের জন্য? এই তো 7 থেকে 10 দিনের জন্য। কি বলেন এগুলো দিন? কোনো কাজ ছিল কি? কাজ বলতে আমার বিয়ে। কনগ্রাচুলেশন মিস্টার নিলয়। তা পাত্রী কে? আপনি ওকে চিনবেন। আমি চিনি ওকে। কে সে? এই তো ম্যাম, আমার পিয়ে নীলা। বাহ, শেষমেশ নীলাকেই পটিয়ে নিলেন। জি ম্যাম। তা বিয়ে কখন? এই তো 7 দিন পরে। ঠিক আছে, ছুটি তো দেওয়াই লাগবে। জি, ধন্যবাদ ম্যাম। এখন হয়তো অনেকেই বলবেন নীলা তো আকাশের বউ, তাহলে নিলয়ের সাথে কিভাবে বিয়ে হবে? আসলে গল্পে এখনো অনেক টুইস্ট বাকি আছে, যা আপনারা গল্পের সামনে জানতে পারবেন ওই দিন। এরা আবার আকাশকে জানায় ব্যাপারটা। যাক, তাহলে তো ভালো। সবাই তো বিয়ে করে নিচ্ছে। চিন্তা করিস না, তোর বিয়ে আমি নিজে এসে দিব। দেখা যাক। আচ্ছা শোন, হ্যাঁ বল, শুনতেছি। ভাবির ছবি আমাকে অন্তত পাঠা। তুই কি দেখিসনি নীলাকে? তুই নাম ছাড়া আর কোনো কিছুই তো আমাকে জানাসনি। সরি, আমি তো ভেবেছিলাম তুই দেখেছিস, সেজন্য এতগুলো বছর ধরেও তুই জিজ্ঞেস করিসনি। আচ্ছা, এখন ছবি পাঠা। আকাশ ছবি পাঠায়। এরা তো ছবি দেখে হাত থেকে মোবাইলটাই পড়ে যায়। তাই সাথে সাথেই আকাশকে কল দেয়। ছবি তো পাঠিয়েছি আমি। তুই এটা কোন নীলার ছবি দিলি আমাকে? কোন নীলা ছবি দিলাম মানে? এই মেয়েটার সাথে তো ম্যানেজারের বিয়ে। কি আবল তাবল বলছিস? আমি ঠিকই বলছি। এটা তো হতে পারে না। কিন্তু এটাই হচ্ছে। আচ্ছা, আমি দেশে আসতেছি। তাড়াতাড়ি করে আয়। এখানেই অতীত শেষ। তাহলে বুঝতে পেরেছেন তো অতীতে কিভাবে কি হয়ে গেল, কার বউ কার সাথে চলে গেল। তবে চিন্তা করবেন না, সামনে কি কি হচ্ছে তা আপনারা জানতে পারবেন সামনের দিকে। বর্তমানে 3 দিন পরে আকাশ দেশে ফিরে। কেননা টিকিট তো চাইলেই আর করা যায় না, সেজন্য দিন লেগে যায়। এয়ারপোর্টে ইরা এসে দাঁড়ায়। ইরাকে নিয়ে চলে আসে নিলয়ের বাসায়। নিলয় আকাশকে দেখে। আরে স্যার, আপনি দেশে কবে ফিরলেন? আজকেই ফিরলাম। তোমার বিয়ের কথা শুনে আমি চলে এলাম বিয়েতে থাকবো বলে। এটা তো আমার সৌভাগ্য স্যার, আপনি আমেরিকা থেকে আমার বিয়ে করার জন্য এসেছেন। আচ্ছা, তোমার হবুয়ের ছবি কি দেখতে পারি? জি স্যার, অবশ্যই। নিলয় ছবি দেখাই। সেখানে কিছু ছবি ছবি এই বেডরুমে তোলা। তা দেখে আকাশের কোনো কিছুই আর বুঝতে বাকি রইল না। ঠিক আছে, বিয়ের দিন দেখা হবে। জি স্যার, ধন্যবাদ আপনাকে। বাসা থেকে বের হয়ে গাড়িতে বসে। আকাশের মানসিক অবস্থা অনেক ভেঙে পড়ে। কিভাবে পারলো আমাকে ধোকা দিতে? আসলে ও তোকে কখনোই ভালোবাসেনি। সেটাই হবে, কিন্তু এখন আমি কি করব?
তুই ওকে ডিভোর্স দিয়ে দে। হুম, সেটাই করব আমি। তবে এর ভিতরে আরও একটা কাজ করব। কি কাজ? ওই বিয়েতে আমি ছদ্মবেশে বাবুর্চি হয়ে যাব। কিন্তু কেন? আমিও দেখতে চাই নীলা নিলয়কে বিয়ে করার জন্য ঠিক কতটা পাগল। এতে তোর কি লাভ? লাভ ক্ষতির হিসেব আমি পরে করব। কিন্তু তুই ওই বাসায় ঢুকবি কি করে বাবুর্চি হয়ে? একটা কাজ কর, কি কাজ করতে হবে বল? ওই বাসায় বাবুর্চি হয়ে কে রান্না করবে তার ডিটেলস নিলয় থেকে জেনে নে। তারপর কি করবি? আমি ওই বাবুর্চিদের সাথে ওই বাসে ঢুকে যাব। কিন্তু ওরা কি তোকে নিতে রাজি হবে? টাকা দিলে ওরা অবশ্যই আমাকে নিবে। এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে, আমি তাহলে কথা বলে দেখি। ঠিক আছে, কথা বলে দেখ। এবার ইরা কল দেয় নিলয়কে, জিজ্ঞেস করে নেয়, তারপর ডিটেলসগুলো জেনে নেয়। সবটা জানা হয়ে গেলে এবার কি করবি? ওই বাবুর্চিদের কাছে যাচ্ছি, ওখানে ওদের সাথে কথা বলে বাকিটা ঠিক করব। ঠিক আছে, তা নীলাকে কি জানাবি কোনো কিছু? এখন কোনো কিছু জানাবো না। তাহলে কখন জানাবি? তুই সময় হলেই জানতে পারবি। জানি না তোর মাথায় কি ঘুরছে, কিন্তু আবার কোনো বিপদ ডেকে আনিস না। বিপদ তো হবে নীলার, আমি তো শুধু তাকে তাকে দেখে যাব। কিছুক্ষণের মধ্যে আকাশ ওই বাবুজির ঠিকানায় এসে কথা বলতে থাকে। কিন্তু আমি আপনাকে রাখবো কেন, বলতে পারবেন? আকাশ ওর কাহিনীগুলো বলতে থাকে। সবটা শোনার পরে কি বললেন? যে মেয়েটা আপনাকে এত ঠকিয়েছে তাকে আপনি এভাবে ছেড়ে দিবেন? প্রতিশোধ তো নিব, তবে বিয়ের পরে। ঠিক বুঝলাম না। আপনি এখন কোনো কিছুই বুঝবেন না, সেজন্য আমাকে শুধু এইটুকুই সাহায্য করুন। ঠিক আছে, কাল তাহলে সকালে এখানে চলে আসবেন। আমরা বের হব 11টার দিকে। সত্যি ভাই, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই। কিন্তু এভাবে আসলে তো আপনার বউ তো চিনে যাবে। আমি ছদ্মবেশে চলে আসবো এখানে। ঠিক আছে। পরের দিন আকাশ ছদ্মবেশে চলে আসে বাবুজিদের সাথে নীলার বাসায়। ওখানে এসেই প্রথমে নীলার সাথে দেখা হয়, তবে নীলা আকাশকে চিনতে পারেনি। চিনবে কি করে? চেহারা আর পোশাক তো ছিল অন্যরকম। আপনাদের সাথে আমি একটু কথা বলার জন্য এসেছি। জি বলেন। আপনি তো প্রধান বাবুর্চি। জি, আর এরা আমার সাথে কাজ করে। তো যে কথাটা আপনাদের বলতে এসেছি, দেখুন, বিয়েতে যেন কোনো খাবারের কমতি না হয়। একদম সব কিছু পারফেক্টভাবে তৈরি করবেন। আপনি কোনো চিন্তা করবেন না, সব কিছু একদম পারফেক্টভাবেই তৈরি করা হবে। যদি সব কিছু ঠিক হয় তাহলে আমি আপনাদের 15,000 টাকা পুরস্কার দিব। সবই আপনার দয়া ম্যাডাম, আমি তাহলে কাজ শুরু করি। ঠিক আছে, তাই করুন। আর এই যে লুঙ্গি পরা লোকটা, জি ম্যাডাম, বলুন। আমার সাথে রুমে আসো, কেন ম্যাডাম? কাজ আছে। জি ম্যাম, চলুন। নীলার সাথে যেতে থাকে, সাথে ভাবতে থাকে। আমাকে হঠাৎ রুমে কেন ডাকলো? আমায় কি চিনে ফেলেছে নাকি? হায় আল্লাহ, আমাকে যদি চিনে যায় তাহলে তো সব প্ল্যান একেবারে নষ্ট হয়ে যাবে। এই রুমে কিছু জিনিস আছে, সেগুলো বের করে নিয়ে যা। কি বের করব তা যদি একটু বলে দিতেন। এখানে ফ্রিজে কিছু মাংস আছে, সেগুলো রান্না করার ব্যবস্থা করো। ঠিক আছে। মাংস নিয়ে বেরিয়ে পড়ে, তারপর সেগুলো দুপুরের জন্য রান্না করার ব্যবস্থা করে। দুপুরে সেগুলো খাওয়ানো হয়। আস্তে আস্তে বাসায় মেহমানও আসতে থাকে। পরের দিন ইরাও আসে আকাশকে দেখার জন্য। এই কি, তুই এখানে কেন? তোকে দেখতে এলাম। আমাকে দেখার কি আছে? আছে তো অনেক কিছু। যেমনটা কি কি? তোকে এত কিছু জানতে হবে না, এখন এটা বল, কি বলতে হবে বল। নীলাকে কেমন দেখলি? দেখলাম তো অনেক খুশি আছে। কিন্তু এখানে আসার কারণটা তো আমি এখনো জানতে পারলাম না। বিয়ের দিনেই জানতে পারবি। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। তবে একটা কথা শুনতে পারলাম, কি কথা? তুই নীলাকে যে টাকাগুলো পাঠাতি, সে টাকাগুলো ব্যাংক থেকে তুলে নীলা এই বিয়েতে খরচ করতেছে। তুই কি করে জানলি? ব্যাংক থেকে জানতে পেরেছি। আচ্ছা, নিলয়ের কি খবর? নিলয়ের বাসায়ও সেম আয়োজন চলতেছে। তবে নিলয় ছেলেটা কিন্তু ভালো আছে। তবে জানি না নীলাকে বিয়ে করে
কোন বিপদেই না পড়ে ছেলেটা। যদি বিয়েই না হয়? বিয়ে হবে না মানে? ও তুই বুঝবি না, যখন সময় হবে তখনই আমি তোকে জানাবো। ঠিক আছে। রাতে আকাশ ইরার বাবা মার কাছে আসে কিছু কথা বলার জন্য। তা নিয়ে ওনাদের সাথে আলোচনা করে। কিন্তু ইরা কি রাজি হবে? আন্টি, এরা যদি রাজি না হয় আমি কোনো জোর করব না। তারপরও ইরার মতামত নেওয়া তো দরকার, বা ওকে জানানো দরকার। সব কিছু বিয়ের দিন জানাবো। আচ্ছা, আমাদের কোনো আপত্তি নেই এতে। ঠিক আছে আন্টি, আমি তাহলে আসি এখন। আচ্ছা, সাবধানে যেও। তবে আন্টি, এই বিষয়গুলো এরা যেন না জানে। ঠিক আছে, জানবে না। বের হয়ে চলে আসে আকাশ। এখন হয়তো অনেকেই ভাবছেন কি কথা হতে পারে ইরার বাবা মার সাথে। তবে চিন্তা করবেন না, সব কিছু আপনারা জানতে পারবেন কিছুক্ষণ পরে। আকাশ কোর্টে আসে। ওখানে আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিব। সে এখন অন্য কাউকে ভালোবাসে। তাহলে তাকে বোঝান আগে। বোঝানোর মতো সময় যে নেই এখন। কেন, কি হয়েছে? তার দুদিন পরেই বিয়ে। ব্যাপারটা ঠিক বুঝলাম না আমি। আকাশ উকিলকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ঠিক আছে, আপনি তাহলে এই ডিটেলসগুলো পূর্ণ করে দিন। আমি আজকের ভেতরেই কাগজ তৈরি করে রাখবো। আচ্ছা, আমাদের কাবিন হয়েছিল 5 লক্ষ, সে টাকা আমি রেডি করতেছি। ওই টাকা রেডি করতে হবে না। কিন্তু পরে যদি? সমস্যা হলে তো আমি তো আছি, সবকিছু আমিই সামলে নিব। এই নিন আপনার ফিস, তবে সাথে আরেকটা কাগজ ঠিক করবেন। কোন কাগজ? উকিলের কানে কানে কিছু কথা বলে দেয়। তারপর কিছু কাগজ তার হাতে দেয়। বুঝতে পেরেছি, কিন্তু এমনটা করা কি ঠিক হবে? সে যদি পারে তাহলে আমি কেন পারবো না? ঠিক আছে, চিন্তা করবেন না, হয়ে যাবে আপনার কাজ। ওই দিন সন্ধে হয়ে যায়। আস্তে আস্তে এসে বাবুচিদের সাথে কাজে লেগে পড়ে। রাতে সবিকে খাবার খাওয়ানোর জন্য উপরে আসে খাবার নিয়ে। তখন দেখে নীলা তো নীলয়ের সাথে কথা বলতেই ব্যস্ত। ম্যাম, খাবার খেয়ে নেবেন। দেখছিস না আমার মেয়ে কথা বলছে, তারপরেও কেন ওকে বিরক্ত করছিস? আমি তো খাবার। আকাশ ওখান থেকে বেরিয়ে পড়ে। নীলা আর ওর মা যে এত বড়লোক ছেলে পেয়ে খুশি আছে তা ওনাদের দেখি বুঝতে পেরেছে। কিন্তু আসল কাহিনী তো শুরু হবে বিয়ের দিন। কি হতে চলেছে বিয়ের দিন তা আপনারা জানতে পারবেন আরও পরে, একদিন পরে। এরা কোথায় তুই? আমি তো অফিসে আসছি। তুই কি বিয়েতে আসবি? ও মা, এটা কেমন কথা? আমি আবার কি করলাম? আমাকে তো দাওয়াত দিল। আচ্ছা, তুই যখন আসবি তখন কি শাড়ি পরে আসবি নাকি জামা পরে? তুই বল কি পরে আসলে তুই খুশি হবি? তুই একটা শাড়ি পরে আসিস। ঠিক আছে, তবে একটা কথা বলার ছিল। কি কথা বল। তুই কি কিছু লুকাচ্ছিস আমার থেকে? আমি আবার কি লুকাবো? আমি কিন্তু তোর ওই ডায়েরিটা পড়েছি, কোন ডায়েরি? যেটার মধ্যে গতকালের তারিখ দিয়ে তুই কিছু লিখেছিলি। কথাটা শুনে আকাশ কি বলবে ভেবে পাচ্ছে না। অনেকটা চুপ করে আছে। আচ্ছা, তোকে ঘাবড়ে থাকতে হবে না, বাকিটা বিয়ের দিনই জানতে পারবি। ওই দিন আমিও তোকে কিছু কথা বলবো নিলয়ের ব্যাপারে। কি কথা? কাল নিলয়ের কাছে যাব, তখন বলবো। ঠিক আছে, রাখি তাহলে। পরের দিন ওরা নীলয়ের কাছে আসে। আরে স্যার, আপনি কখন এলেন? এই তো কিছুক্ষণ আগে। আমার তো সৌভাগ্য। আচ্ছা, তুমি যে মেয়েটাকে বিয়ে করতেছো ওই মেয়েটার সম্পর্কে কোনো খবর কি নিয়েছো? আসলে স্যার, আমাদের 8 মাসের রিলেশন, সেই জন্য আমি আর ও কোনো কিছু দেখার প্রয়োজন মনে করিনি। কি? 8 মাসের রিলেশন? তাহলে তো এর আগে থেকে নীলা আমাকে ঠকিয়ে এসেছে। আমাকে ঠকিয়ে আবার আমারই টাকা এখন বিয়ের অনুষ্ঠানও করছে। বাহ, ভালোই তো। কি ভাবছেন স্যার? তেমন কিছু না, তারপরেও খোঁজ খবর নিয়ে দেখতে, যাকে বিয়ে করতেছো তার আগে বিয়ে হয়েছে কিনা। আরে বিয়ে কেন করবে? ওর তো বিয়েই হয়নি। যাক, না হলে তো ভালো। তবে তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। কীরকম কথা? তুমি কি জানো নীলা বিবাহিত? আর ওর বিয়ে হয়েছে তাও 7 বছর হয়ে গেছে। কি বলছেন স্যার? একজন বিবাহিত মহিলার দিকে তাকালে তো বোঝাই যায়।
আসলে বিয়ের কিছু মাস পরেই ওর হাজবেন্ড বিদেশে চলে যায়, তারপর 3 বছর পরে আসে, এরপর আরও 1 মাস থেকে আবার চলে যায়। কি বলেন স্যার? এটা কি করে সম্ভব? আমি তোমার ব্যাপারেও খোঁজ নিয়েছি। আমাকে একটু ডিটেলসে বলুন তো স্যার। আকাশ অনেক তথ্যই নিলয়কে বলতে থাকে। নিলয় সবটা শোনার পরে কি করবে কোনো কিছুই ভেবে পাচ্ছে না, কেননা এরকম কোনো পরিস্থিতি তৈরি হবে যা নিলয় নিজেই ভাবতে পারেনি। এখন আমি কি করব? তোমার একটা খালাতো বোন আছে নীলু, ও তোমাকে ভালোবাসে, তুমি চাইলে ওকে বিয়ে করতে পারো। কিন্তু নীলা? নীলা হচ্ছে টাকার পাগল, যখন তোমার থেকে বেটার কাউকে খুঁজে পাবে তখন তোমাকে ছেড়ে দিতেও 1 মিনিটও ভাববে না। তাহলে এখন প্ল্যান কি? তোমাকে বলতেছি, তুমি সবটা শোনো। দেখো, আমি চাইলে তোমার সাথে নীলার বিয়ে দিয়ে তোমার জীবনটা নষ্ট করে দিতে পারতাম, কিন্তু তুমি অনেক ভালো ছেলে, সেজন্য আমি চাই না ওর মতো একটা খারাপ মেয়ের জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। সত্যি স্যার, কি যে বলে আপনাকে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। আমি যেভাবে বলেছি তুমি সেভাবেই কাজ করে যাও, বাকিটা আমি সামলে নিব। ঠিক আছে স্যার। পরের দিন আকাশ, নিলয়, নীলু এরা কোর্টে আসে। তারপর নিলয় আর নীলুর বিয়েটা পড়িয়ে দেয়। এখন নিলয় একটু আপসেট আছে, তাছাড়া থাকবেই না কেন? এরকম একটা ঘটনা হলে যে কেউ আপসেট হবে, স্বাভাবিক। আমি জানি তোমার মন খারাপ, কিন্তু সারা জীবন কষ্ট করার চেয়ে কিছুটা সময় কষ্ট পাওয়াটা অনেক ভালো। জি স্যার, তাই হবে। চলি তাহলে। জি স্যার, ধন্যবাদ। ওখান থেকে চলে আসে। অনেকে বুঝতে পারছেন না কোথা থেকে কি হচ্ছে, একটা বিয়ে এত লেট করে দিচ্ছে কেন। আসলে বলেই তো আর বিয়ে দেওয়া যায় না, তার জন্য তো অনেক কিছু করতে হয়। কিছুক্ষণ পরে আকাশ চলে আসে বিয়ে বাড়িতে, এসে রান্না করে নিয়ে আসে নীলার জন্য। নীলা খাবার খেয়ে বাহ, খাবার তো অনেক মজা হয়েছে। ইচ্ছে তো করছে তোকে বিষ খাইয়ে এখানেই মেরে ফেলি। আচ্ছা শোন, কাল তো আমার বিয়ে। জি ম্যাম, বলুন। আমার বরের জন্য একটা আস্ত খাসি করবি। উনি কি একা খেতে পারবে? আমার বরের জন্য একটা আস্ত খাসি করবি। জি ম্যাম, হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে। এখনো কোনো ঘটনা তো তেমন কিছুই দেখেনি, দেখবেন তো আরো পরে, মানে বিয়ের দিন। কাল কি বুঝবেন গল্পের কোন কাহিনী কোন দিকে যায়, কেননা কাল কি কি হতে চলেছে তা বলাটা অনেক কঠিন। পরের দিন সকালে সব রান্না করা শেষ। দুপুর আসতে আসতে মেহমানরা আসতে থাকে। পুরো বাড়িতে মেহমান। নীলা স্টেজে বসে আছে, একটু পরে আকাশ কিছু মিষ্টি এনে দেয় সামনে। তখনই আকাশের মুখ থেকে নকল দাড়িগুলো সরে যায়, যা নীলা দেখে। ওই দাঁড়া তুই। কি ম্যাম, বলেন। কে তুই? আমি তো একজন বাবুর্চি। কথাটা বলাতে নীলা বাকি দাড়িগুলো টেনে খুলে ফেলে। এবার আকাশের মুখটা সামনে ভেসে ওঠে। ততক্ষণে নীলার মা ওখানে চলে আসে। তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। দেখতে এলাম তুমি কতটা সুখে আছো। তোমার না আরো পরে আসার কথা? তখন যদি আসতাম তাহলে তো তোমার এই কীর্তিকলাপগুলো আমার চোখে পড়তো না। এসেছো যখন ভালো করেছো। আমাকে এটা বলো, তোমাকে তো আমি ডিভোর্সও দেইনি, তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাও কোন সাহসে? এখানে সাহসের কিছু নেই, বুঝতে পারলি? ও তাই নাকি? ঠিক তাই। তুই মাসে আমাকে 30,000 টাকা পাঠাতি, এই টাকায় কিছুই হয় না। অনেক পরিবার আছে 20,000 টাকায় পুরো পরিবার চলে যায়, সেখানে কিনা তুমি 30,000 টাকায় একজন চলতে পারছো না। আমার মেয়ে কেন থাকবে তোর সাথে, বলতে পারো? আমি তো আপনার কথা ভুলেই গেছি, আপনার সম্মতি না পেলে তো কোনোভাবে ও সাহস পেত না। দেখ, তুই এখান থেকে বেরিয়ে যা এক্ষুনি। আমি যখন এসেছি তখন কিছু কথা বলে তারপর না হয় যাব। কি কথা? আপনার মেয়ের সাথে তো আমার ডিভোর্স হয়নি, সেজন্য আমি ডিভোর্স পেপার নিয়ে এসেছি, এটার মধ্যে সাইন করে দিতে বলুন। ও, এই ব্যাপার। নীলা সাইন করে দিয়ে এই ছেলেটার মুখে ছুঁড়ে মার। ঠিক বলেছ আম্মু। ওর মতো একটা ভিখারির সাথে এর চেয়ে ভালো ব্যবহার করা কোনোভাবেই সম্ভব না। দে ডিভোর্স পেপার, সাইন করে দিচ্ছি। আর হ্যাঁ, কাবিনের টাকা তোকে দিতে হবে না, ওটা আমি মাফ করে দিলাম। আকাশ কথাগুলো শুনে হাসছে। আশেপাশে সব লোকও নীলা আর মায়ের কাণ্ড দেখে হাসতে থাকে। কেউ কোনো কথা বলছে না, কিন্তু আশেপাশে সবাই তো বলাবলি করতে থাকে, যা নীলা শুনতে থাকে। তোমাদের এত সমস্যা কি? আমাদের আবার কি সমস্যা থাকবে?
সমস্যা যদি নাই থাকে তাহলে আমাদের মা মেয়েকে এভাবে হাসার কারণ কি? তার কারণ স্বামীর জীবন থাকা অবস্থায় যে মেয়ে অন্য ছেলের সাথে বিয়ে দিচ্ছে আমরা তো জানতামই না। এখন তো জেনেছেন। এবার সবাই বসুন। আর হ্যাঁ, আমার বর্তমান বর যেন এই বিষয়ে কোনো কিছুই না জানে। কিন্তু কেন এই রকমটা করতে গেলি? এর কাছে থাকলে কোনোদিনই সুখী হতাম না। কারণ ও টাকা কামাই করে কম, কিন্তু বর্তমানে যাকে আমি বিয়ে করতেছি ও মাসিক ইনকাম 1.5 লক্ষ টাকা। তাছাড়া তোমরা এখন বসো, আর তুই এখান থেকে বিদায় হ। বিদায় তো আমি হবই, আরও কত কি কাজ যে বাকি আছে। কি কাজ? দেখ, তোর সাথে কিন্তু আমার সম্পর্ক শেষ। সেই জন্য নতুন করে এমন কোনো কিছু করবি না যেন সমস্যার সৃষ্টি হয়। আমি কোনো সমস্যা করব না। মনে থাকে যেন তোর। কিছুক্ষণ পরে নীলা, নীলু আর ইরা গাড়ি থেকে নামে। তবে নিলয়ের শরীরে তো পাঞ্জাবি বা বড় কোনো পোশাকই নেই, সেজন্য বাকিরা একটু অবাকই হয়। নীলা আর ওর মা উঠে আসে নিলয়ের কাছে। নিলয়, এগুলো কি পড়েছো? আর সাথে এই মেয়েটাকে? আরে তুমি তো সব কিছুই জানতে পারবে, এত ধৈর্য হারা হলে চলে কি? ম্যাম, আপনি তো বলেন। ও আমার বান্ধবী। যাক, তাহলে তো ভালো। কতটা ভালো তা আমরা নিজেও জানি না এখনো। চলো এখন বিয়েটা করিনি। কার সাথে বিয়ে? কার সাথে বিয়ে মানে? মানে হলো, তোমার যে আগে বিয়ে হয়েছে সে কথাও তো তুমি লুকিয়েছো। বিয়ের পরে তুমি ডিভোর্সও নাওনি, ডিভোর্স না নিয়েই আমাকে বিয়ে করতে চেয়েছো। কি উল্টোপাল্টা বলছো? তুমি কি অস্বীকার করতে পারবে ওনার সাথে তোমার বিয়ে হয়নি? বিয়ে হয়েছে তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি তো আমার সাথে প্রতারণা করলে। আমি তোমাকে ভালোবেসে এগুলো করেছি। এটাকে কোনো ভালোবাসা বলে না, এটাকে বলে ধোঁকা, যা তুমি আমাকে দিয়েছো। প্লিজ নিলয়, আমাকে ক্ষমা করে দাও। তোমার কোনো ক্ষমা নেই নীলা। তুমি ওনার জীবনটাও নষ্ট করেছো, সাথে আমার জীবনটাও নষ্ট করতে চেয়েছো। সব কিছু টাকার জন্য করলে, তাই না? বিশ্বাস করো, টাকার উপরে আমার কোনো লোভ নেই। ও, তাই নাকি? লোভ না থাকলে ওনার মতো একটা লোকের সাথে এইভাবে বেইমানি করতে পারতে না। প্লিজ নিলয়, আমাকে গ্রহণ করো। এখন আর তা সম্ভব না। কেন নিলয়? কারণ গতকালই নীলু আর নিলয় বিয়ে করেছে। না, এই হতে পারে না। নিলয়, তুমি আমাকে এত বড় ধোঁকা দিতে পারো না। তুমি আমাকে মাসের পর মাস ধোঁকা দিয়ে এসেছো, সেই জন্য আকাশ স্যার আমাকে সবটা বলে দিয়েছে তোমার নামে। আকাশ, কেন করলে এরকমটা? কেন আমার এত বড় সর্বনাশ করলে? কেন? তুমি আমার যে সর্বনাশ করলে তা যেন আর কোনো ছেলের সাথে না করতে পারো, সেজন্য এই ব্যবস্থা। নিলয়, তুমি কি আমাকে বিয়ে করবে না? মাথা খারাপ নাকি আমার? তোমার মতো একটা লোভী মেয়েকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করে দেবো নাকি? তুমি যেখানে ওনার মতো একজন লোককে ঠকাতে পারো, সেখানে আমাকে ঠকাতে তুমি 1 মিনিটও ভাববে না। বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাবো না। এখন আর কোনো উপায় নেই, কারণ আমি নীলুকে বিয়ে করেছি। যদি বিয়ে নাও করতাম, তাও আমি তোমাকে বিয়ে করতাম না। প্লিজ নিলয়, আমার সাথে এরকমটা করো না। স্যার, আমি তাহলে গেলাম নীলুকে নিয়ে। আপনি এবার আপনার কাজ করেন। তুমি ওনাকে স্যার বলছো কেন? একে গ্রুপের নাম শুনেছো তো? হ্যাঁ, ওখানে তো আমরা দুজনেই কাজ করি, কিন্তু ওই কোম্পানির সাথে এর সম্পর্ক কি? কারণ ওই কোম্পানির মালিকই তোমার সামনে দাঁড়িয়ে আছে। বাকিটা তুমি ওনার কাছ থেকে শুনে নিও। আমি তো কিছুই বুঝতে পারছি না। বাকিটা স্যার তোমাকে জানাবে। কিন্তু আমাদের বিয়ে? এত কিছু হওয়ার পরও তুমি কি করে ভাবলে আমি তোমাকে বিয়ে করব? স্যার, আমি এখন আসি তাহলে। নিলয়, নীলু চলে যায়। নীলা অনেক চেষ্টা করেও আটকাতে পায়নি। এবার নীলা আবার আকাশের পা ধরে কান্নাকাটি করতে থাকে। প্লিজ আকাশ, আমাকে আবার গ্রহণ করো। তোমাকে গ্রহণ করা প্রশ্ন ওঠে না। এরা চলো এখন। সামনে 5টা পা ফেলার পরে ও, একটা কাজ বাকি রয়ে গেছে। কি কাজ? এই বিয়ে বাড়িতেই আমি বিয়ে করব। সত্যি বলছো আকাশ? তুমি আমাকে বিয়ে করবে? তোমাকে বিয়ে করব না, তাহলে কাকে বিয়ে করবে? আমার বেস্ট ফ্রেন্ড ইরাকে বিয়ে করব, তাও এই বিয়ে বাড়িতে সবার সামনে। ইরা চলো, দুজনে আজকে বিয়েটা করে নেই। এখানেই বিয়ে করবে? করব, তাও এর সামনে বিয়েটা করব। ও নিজেই দেখুক
কিভাবে বিয়েটা করি। ইরার হাত ধরে স্টেজে আসে, তারপর কাগজপত্রগুলো নিয়ে আসে, সামনে বসে। তারপর আগের মতো কাজে এসে বিয়ে পড়িয়ে সাইন করিয়ে চলে যায়। আবার সামনে ইরাকে কোলে নিয়ে আকাশ ওর গাড়িতে এনে বসায়। নীলার কোনো কান্নাকাটি কোনোভাবে কিছুই করতে হলো না। মেহমান সব চলে গেছে। বিয়ে বাড়ির বাকি ঘটনা আপনাদের পরে জানাবো। একটু পরে ইরাকে নিয়ে আকাশ চলে আসে ইরার বাড়িতে। ইরার বাবা মাও অনেক খুশি হয়ে যায়। সত্যি আকাশ, আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার মেয়েকে বিয়ে করবে। আমি ওকে ছোটবেলা থেকে পছন্দ করতাম, কিন্তু ওর বয়স তখন কম ছিল বলে আমি ওকে ফ্রেন্ড বানিয়ে নেই। কি? তার মানে তুমি আমার বয়স কম ছিল বলে আমাকে ফ্রেন্ড বানালে? ঠিক ধরেছ। যদি নীলার সাথে আমার ঝামেলা না হতো, তাও আমি তোকে বিয়ে করতাম দেশে আসার পরে। যদি আমি রাজি না হতাম? জোর করে হলেও করতাম। ইস রে, শখ কত! আচ্ছা, তোমরা রুমে যাও, খাবার দিচ্ছি। ঠিক আছে। কিছুক্ষণ পরে আকাশ ঈশা ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নেয়। ওইদিকে চলুন নীলা আর ওর মা কি করছে তা আমরা দেখে আসি। মা, এসব হলো কি করে? আমিও সেটাই ভাবছি, ওর মতো একটা ছেলে এত বড় কোম্পানি দাঁড় করালো কি করে? সবচেয়ে বড় কথা হলো, ও সবার সামনে আমাকে অনেক অপমান করেছে। আমরা কিন্তু কোনোভাবেই ছেড়ে দিব না। বিয়েতেই তো সব টাকা খরচ করে ফেলেছি। কে জানতো এখন এরকম কাহিনী ঘটে যাবে। ওর কাছে যতই মাপ চাইবো না কেন, কোনোভাবেই তো কোনো কিছু দিয়ে লাভ হবে না। এখন তাহলে কি করা যায় বলতো? আমাদের এখন বর্তমান যে অবস্থা, কোনো কিছু যে করে উঠবো সেটাও তো মনে হয় সম্ভব হবে না। কি আর করব, আত্মীয় স্বজন তো জেনে গেছে। ওনাদের সাথে তো কোনো কিছু করা সম্ভব না। সেজন্য আমি আকাশকে ছেড়ে দিব না। কিন্তু তুই কি করে কি করবি? ওদের সাথে কি আমরা পারবো? তোর তো চাকরিও নেই এখন। চিন্তা করো না মা, একটা উপায় বের করতে হবে আমাদের। কিন্তু কি সেই উপায়? ভাবছি একজন মাফিয়া দেখে রিলেশন করব। তারপর কি হবে? মা, তুমি কি বোকা নাকি বলো তো? যদি কোনো মাফিয়ার সাথে রিলেশনে যাই, তাহলে ও আমার সব কথা শুনতে বাধ্য থাকবে। আমি ওকে দিয়ে এদের সবাইকে মারবো। তো পরে যদি তোর কোনো ক্ষতি করে ফেলে ওরা? সে সুযোগ তো ওদের দিব না। কেন, কি করবি তুই? যখন দেখব ও সবাইকে মেরে ফেলেছে, তখন সুযোগ বুঝে আমরা এই শহর ছেড়ে দিব। তারপর এমন জায়গায় যাব যে ও আমাদের কোনোভাবেই আর খুঁজে পাবে না। বাহ, তোর মাথায়ও দেখি দিন দিন অনেক বুদ্ধি বেড়ে গেছে। তোমারই তো মেয়ে আমি, এইটুকু বুদ্ধি তো হতেই হবে। হুম, এটা অবশ্য ঠিকই বলেছিস তুই, কিন্তু এই কয়েকটা দিন কি করবি? চলবি কি করে? ওইসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি ওইগুলো সামলে নিব। এদের মামির প্ল্যান তো শুনলেন আপনারা। এখন চলুন আমরা দেখে আসি আকাশ ইরা কি করছে। বরাবরের মতো ইরা বসে আছে ওর রুমে কোণে সেজে। যদিও আকাশ এখন থেকে ইরাদের পাশেই থাকবে, কারণ ইরা চলে গেলে ওর বাবা মা পুরো এক হয়ে যাবে সেজন্য। কি ব্যাপার, আমার থেকে দোয়া নিবে না? এমনিতেই এতগুলো বছর আমাকে অনেক জ্বালিয়েছো। শুধু তুই বলে আমি বিয়ে করেছি তোকে। অন্য কেউ হলে তো কখনোই করতাম না। অন্য কারোর সাথে হতে দিলে তো তুই বিয়ে করবি? এখন তো আমরা স্বামী স্ত্রী, সেই জন্য কোনো প্রকার তুই করে বলা চলবে না। ঠিক আছে, বলবো না। আর হ্যাঁ, আমাকে প্রচুর ভালোবাসতে হবে বলে দিলাম। চিন্তা করো না, তোমাকে এত এত ভালোবাসা দিব যে তুমি। থাক, এইসব কিছু আর বলতে হবে না। ঠিক আছে, বলবো না। এখন চলো আজকের রাতটা দুজনে মিলে উপভোগ করি। ঠিক আছে, চলো। ওরা তো ওদের মতো করে নেয়। পরের দিন সকালে নাস্তা করে আকাশ অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। তুমি অফিসে কেন যাচ্ছ? অফিসে না গেলে আর যাবো কোথায়? বিয়ের পরে কোনো স্বামী স্ত্রী বাসার বাইরে যায় বলো? দেখো, এটা তোমারই বাড়ি, সেজন্য তোমার একা একা মোটেও লাগবে না। তাছাড়া আজকে অফিসে অনুষ্ঠান করা হচ্ছে, আমি যাবো সে খুশিতে। অফিসে এসে যদি দেখি কোনো মেয়ের সাথে টাঙ্কি মারার চেষ্টা করতেছো, তাহলে এর পরিণতি অনেক খারাপ হবে বলে দিলাম কথাটা। আরে কি উল্টো পাল্টা বলছো তুমি? আমি কেন এরকমটা করতে যাবো? করতেই পারো, বলা তো যায় না, সেই জন্য আগে থেকেই সাবধান করে দিলাম। ঠিক আছে, আমি এখন আসি তাহলে। যাও তাহলে।
বের হয়ে অফিসে আসে নিলয় বাকি লোকেদের নিয়ে আকাশকে বরণ করে নেয়। ভিতরে এসে ও চেয়ারে বসে পড়ে তখনই। সরি স্যার, আমি সত্যিই জানতাম না। সরি কেন বলছো? তোমার কোনো দোষ নেই। সেজন্য আমিও চাই না তোমার কোনো ক্ষতি হোক। তাছাড়া আমি এখন থেকেই অফিসে বসবো। তাহলে তো ভালোই হয়। আমি আপনার জন্য একজন সেক্রেটারি খুঁজে নেব কি? সেক্রেটারি তো লাগবে, কিন্তু এরা যদি জানতে পারে আমি কোনো মেয়ে রেখেছি, তাহলে তো বুঝতেই পারছো আমার কি হাল করে ছাড়বে। এটা অবশ্য ঠিক বলেছেন। ওদের কথার মাঝে নীলু চলে আসে। এসেই নিলয়, আমিও চাকরি করব ভাবতেছি। বাসায় একা একা ভালো লাগছে না। কথাটা বলতে বলতে নিলয় রুমে আসে, যদিও সেখানে সে আকাশ ছিল, কিন্তু তা খেয়ালই করেনি। চুপ করো, স্যার এখানে আছে। সরি, আমি দেখতে পারিনি। আচ্ছা, তোমার স্যারকে বলে আমাকে একটা কাজ পাইয়ে দাও না। আরে স্যারের সামনে এসব কি বলছো? তো কি হয়েছে? এই বিষয়ে আমি পরে কথা বলি। আচ্ছা, আমি তাহলে গেলাম। দাঁড়াও। কথাটা শুনে নীলু দাঁড়িয়ে যায়। নীলয় তো ভেবে পাচ্ছে না কেন দাঁড়াতে বলেছে। আমি কি ভুল কিছু বলেছি? নিলয়, নীলুর তো চাকরি লাগবে, আর আমার লাগবে একজন পিএ। তাই যদি নীলুকে রেখে দেই কেমন হবে? আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। স্যার, আমার কোনো আপত্তি নেই। আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি রাজি হতাম না। কারণ আপনি এমনিতে আমাকে অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। সেই জন্য আমার বিশ্বাস আছে নীলু আপনার সাথে থাকলে ওর কোনো ক্ষতি আপনি করবেন না, কিন্তু ও সেভও থাকবে ভালো। কে কাকে কোথায় রাখবে শুনি? কথাটা বলতে বলতে এবার এরাও কেবিনে আসে। ওকে দেখে এবার আকাশও অবাক হয়। তুমি কেন আসতে গেলে? আগে বলো, কি নিয়ে কথা হচ্ছে? নীলয় এবার সবটা বলতে থাকে। নীলয়ের মুখে সবটা শোনার পরে নীলু যখন পা হবে, এতে আমার কোনো আপত্তি নেই। তবে অন্য কেউ হলে ঠিকই আপত্তি করতাম, যতই সে বিবাহিত হতো না কেন। যাক বাবা, বাঁচলাম। কি ভাবছো? ভাবতেছি তুমি কেন অফিসে আসতে গেলে বলো। তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আচ্ছা দাও, আমি খেয়ে নিব। কেবিনে চলো, আমি খাইয়ে দিব। নিলয়, তুমি তাহলে নীলুর কাগজপত্র রেডি করো, মানে ওকে একটা অফিসে কার্ড বানিয়ে দাও। জি স্যার, আমি যাচ্ছি। নিলয় নীলুকে নিয়ে বের হয়ে যায়। আকাশকে সাথে করে এরা কেবিনে আসে। তারপর আকাশকে খাইয়ে দিতে থাকে, আকাশও খাইয়ে দিতে থাকে। খাওয়ানো শেষ হলে এরা চলে যায়। আকাশও ওর কাজ করতে ব্যস্ত। অন্যদিকে নীলা বের হয় ভার্সিটির দিকে। তখন একটা ছেলের সাথে পরিচয় হয় নীলার। আপনাকে তো আগে কখনো এই ভার্সিটিতে দেখিনি। আমি নতুন এসেছি। কি বলেন? পড়াশোনা এখনো শেষ হয়নি তো, সেজন্য শেষ করতে চলে এলাম। যাক, তাহলে তো ভালোই। তা এই ভার্সিটিতে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে। তুমি এই ভার্সিটির কি হও? এই ভার্সিটির ভিপি আমি। এখানকার সবাই আমার কথা মতো চলে, বুঝতে পারলে? আচ্ছা, তোমার বাবা কি করে? বাবা রাজনীতিবিদ নেতা। বাহ, আমি তো এরকমই একজন পরিবার চেয়েছি, পাওয়ারফুল দেখে, যেন ওকে দিয়ে সব কাজ আমি করিয়ে ফেলতে পারি। কি ভাবছেন? আচ্ছা, তোমার নাম্বারটা দিয়ে যাও। ঠিক আছে, নাও তাহলে। নীলা নাম্বার নিয়ে পাশে আসে আর পুরো ব্যাপারটা ওর মাকে বলতে থাকে। উনিও শুনে খুশি হয়ে যায়। এখন তাহলে কাজটা তোর বাকি আছে। কি কাজ আমু? যে করেই হোক ওই ছেলেকে তোর জালে ফাঁসিয়ে নে। যদি ওর সাথে প্রেম করতে হয় তাও কর, আমার কোনো সমস্যা নেই এতে। কোনো একটা ভার্সিটির ভিপি ওই ছেলে, তারপর বাবাও একজন রাজনৈতিক নেতা। যদি ওই ছেলে তোর প্রেমে পড়ে যায়, তাহলে ওই ছেলেকে পটিয়ে তুই অনেক কিছুই করতে পারবি। ওই ছেলেকে ব্যবহার করে আকাশের বাচ্চাকে শেষ করে দিতে হবে, বুঝতে পারলি? তুমি কোনো চিন্তা করো না আম্মু, আমি আমার কাজটা ঠিকই করে যাব। তাহলে ওই ছেলেকে কল দিয়ে কথা বলা শুরু করে দে। ঠিক আছে মা। রাতে নীলা লিমনকে কল দেয়। তারপর এভাবে কথা বলতে শুরু করে দেয়। এভাবেই 7 দিন কেটে যায়। লিমন আর নীলা এবার অনেকটা সিরিয়াস হয়ে যায় নিজেদের প্রতি। কেননা নীলা যেমনটা চেয়েছে ঠিক তেমনটাই হয়েছে। পরের দিন সকালে আচ্ছা, তুমি এত আপসেট কেন? তোমার থেকে একটা জিনিস চাইবো, দিবে কি আমাকে? আরে, তুমি যা চাইবে তাই পাবে। বলো, তোমার জন্য কি করতে হবে? এই লোকটাকে মারতে হবে। পুরোপুরি শেষ করে দিব?
নাকি কয়েকটা দিনে হসপিটালে পাঠিয়ে দেব? কয়েকটা মাসের জন্য হসপিটাল পাঠিয়ে দাও, তাহলেই হবে। ধরে নাও তোমার কাজ হয়ে যাবে কালকের মধ্যে। সত্যি তুমি অনেক ভালো। এই বলে লিমনকে একটা চুমু দেয়। এতে লিমন তো আরো খুশি হয়ে যায়। পরের দিন আকাশ যখন অফিসে যাচ্ছিল, তখন লিমন আর কিছু ছেলে এসে আকাশের পথ আটকে দাঁড়ায় গাড়ি নিয়ে। রাস্তার মাঝে এভাবে গাড়ি রেখেছো? ওই, তা কি তোকে বলতে হবে? হুম, বলতে হবে। আমার পথ আটকে দাঁড়িয়ে আছিস, আবার আমার সাথে এরকমভাবে কথা বলছিস। তোর সাহস তো অনেক বেড়ে গেছে দেখতেছি। বুঝলাম না, কি জন্য আমার সাথে শুধু শুধু ঝামেলা করতেছিস বল? তোকে মারবো সেই জন্য। মারা কি এতই সহজ? তুই একা, আর আমরা 7 জন আছি। এটাও কি দেখতে পাচ্ছিস না? কথাটা শোনার পরে লিমনের গাড়ি থেকে আরো 5 জন বের হয়। প্রথমত আকাশ ভেবেছিল ওরা 2 জন, কিন্তু এখন আবারও 5 জন বের হতে আকাশ কিছুটা ঘাবড়ে যায়। তার উপর বুঝতে পেরেছে এরা যে আকাশকে মারতেই এখানেই প্ল্যান করে বসেছিল, তা বুঝতে পারছে এখন। বাহ, তোরা তো দেখি প্ল্যান করে এসেছিস। যাক, এতক্ষণে তাহলে বুঝতে পারলি? আমি যদি ভুল না করি, নীলা তোদের ভাড়া করেছে। আমাদের দেখে কি তোর ভাড়াটে গুন্ডা মনে হয়? এতক্ষণ ধরে মনে না হলেও এখন কিন্তু ঠিকই মনে হচ্ছে। এত কথা বলে সময় নষ্ট করা যাবে না। ওকে মেরে এখান থেকে বের হতে হবে। এরপর ওরা আকাশকে মারতে থাকে। আকাশ যে শুধু একাই মার খায় তা না, ওদের কয়েকজনকে ও আহত করেছে। এটা যদি সিনেমা হতো তাহলে হয়তো অনেকের সাথে পারতো, কিন্তু এটা তো সিনেমা না। সেজন্য মার খেয়ে রাস্তায় পড়ে আছে অজ্ঞান হয়ে। অন্যদিকে লিমন তো চলে যায় ওর লোকেদের নিয়ে। কিছুক্ষণ পরে এরাও বের হয় অফিসে যাওয়ার জন্য। রাস্তার মধ্যে হঠাৎ করে আকাশে গাড়ি দেখতে পায়। কি ব্যাপার, আকাশের গাড়ি এখানে কেন? যাই তো, এসে দেখি। গাড়ি থেকে নেমে আশেপাশে দেখে, কিন্তু কিছু দেখতে পায়নি। পরে আশেপাশে কাউকে জিজ্ঞেস করে জানতে পারে হসপিটালে গেছে। সেজন্য দেরি না করে হসপিটালের দিকে যেতে থাকে। সাথে ইরা ওর বাবা মাকে কল দিয়ে আসতে বলে। তুই কোনো চিন্তা করিস না, আমরা এক্ষুনি আসছি। এই বলে উনি ইরার বাবা মাকে নিয়ে রওনা দেয় হসপিটালের দিকে। হসপিটালে ততক্ষণে চিকিৎসা করা শেষ হয়ে যায়। বেডে শুয়ে আছে। ওখানে এসে আকাশের এরকম অবস্থা দেখে ইরা তো কান্না করতে থাকে। ততক্ষণে নিলয় কল দেয় ইরার ফোনে, কারণ আকাশ তো কল ধরছে না। সেজন্য ইরার নাম্বারে কল দেয়। ম্যাম, স্যার তো এখনো আসলো না। ওকে কারা যেন মেরেছে, আমি হসপিটালে আছি। ম্যাম, ঠিকানা দিন, আমি এক্ষুনি আসতেছি। ঠিকানা দিলে নিলয় নীলুকে নিয়ে রওনা দেয়, কেননা নীলুর আজকে প্রথম দিন। সেজন্য ও আজকে আসে এখানে। সবাই হসপিটালে। এখনো আকাশের জ্ঞান ফেরেনি। সবাই জ্ঞান ফেরা অবধি অপেক্ষা করতে থাকে। আমার মনে হয় নীলা এরকমটা করেছে। তাহলে তো নীলাকে একটা শিক্ষা দিতে হয়, নয়তো স্যারের জন্য সিকিউরিটি ব্যবস্থা করতে হবে। আগে নীলার একটা ব্যবস্থা করতে হবে। ওকে যে করেই হোক খুঁজে বের করো নীলাকে। ম্যাম, আমরা আগে পুলিশকে জানাই বিষয়টা। প্রমাণ ছাড়া তো কোনো কিছু করা যাবে না। কিন্তু এভাবে তো বসে থাকা সম্ভব না, নয়তো ও মেয়েটা আবার কোনো প্ল্যান করতে থাকবে। আগে ওর জ্ঞান ফিরে আসুক, তারপর ওর সাথে কথা বলে দেখি কি করা যায়। ঠিক আছে। দুপুরের পরে জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে সবাইকে এভাবে সামনে দেখতে পারবে তা আকাশ কোনোভাবেই ভাবতে পারেনি। তোমরা এতজন কেন আসতে গেলে? তো কি হয়েছে এখন বলো, এখন ঠিক আছো তো তুমি? এখন একটু ঠিক আছে আমি। তোমার উপরে নীলা মনে হয় হামলা করেছে। তোমরা কি করে বুঝলে? ও ছাড়া আর কে করবে এরকমটা কাজ? কিন্তু এখন কি করা যায়? ওই মেয়ের নামে কেস করব। ওর নামে কেস করাচ্ছে, ওকে অন্যভাবে একটা শিক্ষা দিতে হবে। সেটা কিভাবে? আগে আমি ঠিক হই, তারপর দেখি কি করা যায়। ঠিক আছে, আগে সুস্থ হও, বাকিটা পরে দেখা যাবে। এদের কাহিনী তো শুনলেন, এবার দেখি নীলা কি করে। নীলা, তোমার কাজ হয়ে গেছে তবে। তবে কি? ওই ছেলেকে দেখে তো ইপটিজার বা বখাটে বলে মনে হচ্ছে না। তার মানে কি আমি মিথ্যে বলেছি? আমি কখন তা বললাম? একটু আগেই তো বললে। আচ্ছা, তা ছাড়ো, এখন বলো তুমি খুশি তো? খুশি মানে? অনেক খুশি আমি। তাহলে এই খুশিতে একটু হয়ে যাবে কি?
ঠিক আছে, চলো তাহলে দেখা দেখা করি রাতে। ঠিক আছে, কোথায় আসতে হবে? আমার বাসায় চলে এসো। কিন্তু তোমার মা? মা তো ওনার রুমে ঘুমাবে, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। ঠিক আছে। রাতে লিমন নীলার বাসায় আসে, তারপর চুপি চুপি লিমনকে রুমে নিয়ে আসে। তোমার দেখি অনেক সাহস। তোমাকে দেখে অনেকটা সাহস বেড়ে গেছে আমার। তা বাকি সাহস কি অন্ধকারে দেখাবো নাকি আলোতে? অন্ধকারেই ভালো হবে। চলো তাহলে। এই বলে নীলা লিমনকে কাছে টেনে নেয়। তারপর কি হলো আপনাদের না জানলেও চলবে, কেননা এখন সবাই সবকিছু বুঝে যায়। রাত 3টায় লিমন বের হয়ে যায় বাসা থেকে। এইদিকে নীলাও অনেক খুশি হয়ে যায়। কিছুক্ষণ পরে যাক বাবা, একটা দিক তো সামলে নেওয়া গেল, বাকিটা পরে দেখা যাবে। 3 দিন পরে সকালে আকাশকে নিয়ে বাসে আসে। এখন মোটামুটি সুস্থ আছে, তবে ঠিকমতো এখনো হাঁটতে পারছে না। আরে, এখন তুমি অসুস্থ? তা আমি জানি, কিন্তু কিন্তু কি? কিন্তু নীলাকে তো একটা শিক্ষা দিতেই হবে। আগে তুমি সুস্থ হও পুরোপুরিভাবে, তারপর না হয় ভেবে দেখব কি করা যায়। কিন্তু এতটা সাহস পেল কোথায়? তাছাড়া ওই ছেলেগুলোকে দেখে তো ছাত্রই মনে হচ্ছিল। তার মানে নতুন করে ভার্সিটি কোনো ছেলের সাথে? এটাও হতে পারে, কিন্তু এখানে কোনো ছেলেকে কি চিনো? আমি তো দেশেই থাকি না, তার উপর ওদের চিনব কি করে? আচ্ছা, তুমি পুরোপুরি আগে সুস্থ হও, তারপর আমরা এই নিয়ে ভেবে দেখব। ঠিক আছে, তাই হবে। এখন তুমি ঘুমাও, আর আমাকেও ঘুমাতে দাও। আকাশীরা ঘুমিয়ে যায়। 15 দিন পরে আকাশ এখন সুস্থ হয়ে যায় পুরোপুরিভাবে। আজকে আমি ভার্সিটিতে যাব। আচ্ছা, এতগুলো ভার্সিটির মধ্যে কোন ভার্সিটিতে ওই ছেলেগুলো পড়ে তা কি তুমি জানো? তা তো জানি না। যদি নাই জানো তাহলে ওদের খুঁজবে কি করে? তাহলে এখন কি করব, তুমিই বলে দাও। যা খুশি করো, তবে একটা কথা, নীলার সাথে কথা বলে জানতে হবে। তোমার কি মনে হয় ও সহজে স্বীকার করবে? করবে কি করবে না তা পরে দেখা যাবে, আগে কথা বলে তো দেখি। আচ্ছা, দেখো কি বলে। ইরা কল দেয়। কিছুক্ষণ পরে কথা বলতে থাকে। নীলা তো সবই স্বীকার করে, সাথে ওদেরও ধমক দিতে থাকে। নীলা, তুমি কিন্তু জানো না বিপদ কতটা নিয়ে যাচ্ছ তুমি। আমি বিপদের ধারও ধারি না, বুঝতে পারলি? ভালো হবে না বলে দিলাম। ভালোর তো মাত্র শুরু। আমি ওদের বলেছি কয়েকটা সপ্তাহ যেন হসপিটালে পড়ে থাকি, তার ব্যবস্থা করার জন্য। ওরাও তাই করেছে, কিন্তু পরের বার আমি আকাশকে পুরোপুরিভাবে মেরে ফেলবো। তোর সাহস তো কম না। সাহসের তো এখনো কিছুই তুই দেখিসনি। যখন আকাশকে আমি পুরোপুরিভাবে মেরে ফেলবো, তখনই তুই বুঝতে পারবি আমার ঠিক কতটুকু সাহস আছে। আমিও দেখে নিব তুই আকাশের আর কিভাবে ক্ষতি করতে পারিস। তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস? সেই রকমই ধরে নে। ঠিক আছে, তাই না হয় ধরে নিলাম। এর পরের দিন ইরা আকাশের সুরক্ষার জন্য একটা সিকিউরিটি এজেন্সিতে আসে। ওখানে এসে 10 জন সিকিউরিটি নেয়, যাদের কাজ হচ্ছে আকাশকে সুরক্ষা দেওয়া। এইসবের কি দরকার ছিল বলো? দরকার আছে বলেই তো আমি এই সিকিউরিটিগুলো নিলাম। এদের নিয়ে সারাক্ষণ চলতে হবে আমাকে? দরকার হলে চলবে, সমস্যা কি? ঠিক আছে, তাই করলাম। পরের দিন থেকে আকাশ সিকিউরিটি নিয়ে এখন অফিসে যায়। তবে আপনারা ভেবে নিয়েন না নীলার ভয়ে। আসলে নীলা আকাশের ক্ষতি করার জন্য কত দিক দিয়ে কি কি ফন্দি যে এখন করতেছে তা একমাত্র নীলাই জানে। কিছুক্ষণ পরে লিমন, কোথায় তুমি? আমি তো ভার্সিটিতে। আমার সাথে দেখা করো তো একবার। কি হয়েছে বলো? কেউ কোনো কিছু বলেছে কি? তুমি আগে আসো, তারপর আমি বলতেছি। ঠিক আছে, আসছি আমি। লিমন চলে আসে নীলাদের পাশে। এসে দেখে নীলা কান্না করতেছে, সেজন্য ওর পাশে এসে বসে। কি ব্যাপার নীলা? কি হয়েছে? তুমি কান্না কেন করতেছো? ওই লোকটা আবারও আমার সাথে অসভ্যতামি করেছে। কি বলো? এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল? তার বলতে, আজকে তো আমার শরীরেও হাত দিয়েছে, এবং এমনকি আমাকে জোর করে গাড়িতেও বসে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ভাগ্য ভালো আশেপাশে লোক থাকায় আমার কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু এভাবে আর কতদিন থাকবো? বাসা থেকে বের হলেই আমার উপরে লোকটা এভাবে আক্রমণ করে। কথাগুলো লিমন তো
কথাগুলো শুনে লিমন তো অনেক রেগে যায়। নীলও বানিয়ে বানিয়ে অনেক মিথ্যা কথা বলতে থাকে, যা লিমনও বিশ্বাস করতে বাধ্য। তাহলে কি ওকে চিরতরে শেষ করে দিব? ওকে মেরে ফেললে তো তোমাকে আবার জেলে যেতে হবে। আমার কোনো ক্ষতি হবে না, তুমি এই নিয়ে কোনো টেনশন করো না। তাও অনেক টেনশন হয় আমার। চিন্তা করো না, এবার ওই শালাকে সোজা উপরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সত্যি বলছো তো? হুম, সত্যি বলছি। তবে ওকে আমি নিজের হাতে মারবো। সেটা কিভাবে সম্ভব বলো? কেন সম্ভব না? তুমি ওকে তুলে নিয়ে একটা জায়গায় নিয়ে আসবে, তারপর আমি ও সেখানে আসবো এবং ওকে নিজের হাতে মারবো। অনেক কষ্ট হয়ে যাবে। তুমি কি আমার জন্য এটুকু করতে পারবে না? কথাটা বলে লিমনের হাত ধরে, এতে লিমন তো গলে যায় অনেক বেশি করে, সেজন্য রাজি হয়ে যায়। এতে নীলাও অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পরে আকাশকে মারার জন্য লিমন যে একই কাজ করে, মানে 5টা গাড়ি নিয়ে রাস্তা আটকে দাঁড়ায়, তাও 30 জন লোক নিয়ে। কেননা আকাশের সিকিউরিটির ব্যাপারে আগেই জেনে গিয়েছে, সেজন্য লোক বেশি করে এনেছে সিকিউরিটিগুলো নামে। কিন্তু কারোর হাতে বন্দুক ছিল না, সবার হাতেই ছিল লাঠি। সেগুলো দিয়ে মারামারি করতে থাকে আকাশের সিকিউরিটির সাথে। এতে আকাশের সিকিউরিটিগুলো আহত হয়ে পড়ে আছে, তবে লিমনের কিছু লোক মার খেয়ে পড়ে আছে। সেই ফাঁকে লিমন কিছু লোক নিয়ে আকাশকে ওখান থেকে নিয়ে আসে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? যেখানে নিয়ে যাচ্ছি সেখানে গেলেই দেখতে পারবি। এখন বলে দিলে সমস্যা কি? সমস্যা আছে বলেই তো বলছি না, তোকে তো এখানেই মেরে ফেলতাম, কিন্তু একজন তোকে নিজ হাতে মারতে চায়, সেই জন্য তোকে তার কাছে নিয়ে যাওয়া। কথাটা শুনে বুঝতে বাকি রইল না যে নীলার কথা বলছে, সেজন্য চুপচাপ ফোন বের করে ইরাকে লোকেশন পাঠিয়ে দেয়। ইরা লোকেশন পেয়ে, কি ব্যাপার আকাশ, আমাকে লোকেশন পাঠাচ্ছে কেন? তাহলে কি ওর কোনো বিপদ হয়েছে? ব্যাপারটা নিলয়কে জানাই। নিলয় পুলিশের সাথে কথা বলে, ওদের নিয়ে ওই লোকেশনে যেতে থাকে, সাথে ইরাও আসে। কিছু সময়ের ভিতরে আকাশকে নীলার সামনে এনে রাখা হলো। তুই কি ভেবেছিস আমার কাছ থেকে তুই এত সহজে পালিয়ে যেতে পারবি? এতটা সহজ ভাবিনি আমি, তবে তোমাকেও যে একটা শিক্ষা দিতেই হবে। তোকে কিছুক্ষণ পরে এমনিতেই আমি মেরে ফেলবো। আমাকে মেরে তোর কী লাভ হবে শুনি? যেখানে তুই বেঁচে থাকলেও আমার কোনো লাভ নেই, সেখানে তুই মারা গেলেও আমার কোনো ক্ষতি নেই। তাছাড়া এই পেপারে সাইন করে দে। কিসের পেপার এটা? তোর সব সম্পত্তি তুই আমার নামে লিখে দিচ্ছিস। আমার কি মাথা খারাপ নাকি যে তোর নামে সব কিছু আমি লিখে দিতে যাব? সেজন্য তো তোকে উঠিয়ে আনলাম। কিছুক্ষণ পরে ইরাকে উঠিয়ে আনবো, তারপর তো তুই রাজি হবি। দেখো নীলা, ভালো হবে না বলে দিলাম। সেটা তো তোর উপরে নির্ভর করে। এই বলে বাহিরে আসে। তারপর লিমন ভিতরে এসে আকাশকে কিছুক্ষণ মারতে থাকে। কিছুক্ষণ পরে ওখানে পুলিশ চলে আসে, এসে পুরো জায়গাটা ঘিরে রাখে। এখানে পুলিশ এলো কি করে? সেটা তো আমিও বুঝতে পারছি না। পালাতে হবে এখান থেকে। ওরা পালাতে যাবে, তখনই পুলিশ ওদের ধরে ফেলে। এরা আকাশকে একটা রুমে খুঁজে পায়, তারপর ওখান থেকে বের করে আনে। তবে আকাশকে যে মেরেছে সেটা ওকে দেখলেই বোঝা যাচ্ছে। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। নীলার ওই ছেলেগুলো কোথায়? ওদের পুলিশ ধরে নিয়েছে। চলো ওখানে। পুলিশের সামনে আসে নীলা আর লিমন, তো অনেক রেগে আছে আকাশের উপরে। যদি কিছু মনে না করেন, এদের দুজনকে আমার হাতে তুলে দিন, তার বিনিময়ে 20 লক্ষ দিব আপনাকে। ওদের দুজনকে আমি একটা রুমে আটকে রাখবো মৃত্যু পর্যন্ত, তাও একটা আইল্যান্ডের ভিতরে। কিন্তু দুইজনকে একসাথে কেন? যেন দুজন দুজনের ভোগের শিকার হয়। একসাথে থাকবে, তাহলে ওদের কি কি হবে তা ওরা নিজেরাও বুঝতে পারবে না। এরপর নীলা আর লিমনকে একটা রুমে আটকে রাখা হয়, আর অন্যদিকে আকাশ আর ইরা একসাথে সুখে সংসার করতে থাকে। আর এখানেই শেষ হয় গল্পের কাহিনী। ধন্যবাদ সবাইকে এতদিন সাথে থাকার জন্য।